শুরু করার আগে আমি কয়েকটা ব্যাপার বলে নিই। এক নম্বর হচ্ছে যে আমাদের একটা কিউএনএ সেশন থাকবে আজকের একটা এন্ড অফ ডিসকাশন, লাস্টের 15 মিনিটস। বাট সেটা ছাড়াও আপনাদের যদি মনে হয় যে ইনস্ট্যান্টলি কোনো কোয়েশ্চেন আমাকে করতে চাচ্ছেন, তাহলে প্লিজ আমাকে ইন্টারাপ্ট করতে পারেন, নো প্রবলেম। আমি পজ দিয়ে আপনাদের কোয়েশ্চেন শুনবো। আর আমি চাচ্ছি ডিসকাশনটা একটু ইন্টারঅ্যাক্টিভ হোক, আপনাদের এন্ড থেকেও আমি কিছু জানতে চাই। So আমার মনে হয় কি, আমি শুরু করার আগে আগে আপনাদের কাছ থেকে একটু যদি কিছু জানি লাস্ট ক্লাসের মতোই, তাহলে খুব ভালো হয়। মেবি ওয়ান লাইন অফ ইন্ট্রো অ্যাবাউট ইয়োর সেলফ, মানে একটু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আর এই প্রোগ্রামটা থেকে কি এক্সপেকটেশন সেটা যদি একটু বলেন হালকা করে, আমার মনে হয় সেটা একটা ভালো বিগিনিং হয় আজকের ডিসকাশনে। সো আমি দেখতে পাচ্ছি প্রথমে মিসেস সিফাত বললেন লাস্ট ক্লাসে ছিলেন। আমারও মনে হচ্ছিল যে আপনাকে বোধহয় আমি লাস্ট ক্লাসে আপনার কথা শুনেছিলাম। তারপর কি আরেকবার একটু বলবেন যে আহ, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, আর এই কোর্সটা থেকে আপনার কি ধরনের এক্সপেকটেশন? ফার্স্ট অফ অল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম জি। আসসালাম। জি। সো আমি কারেন্টলি বাফলোতে থাকি, অ্যান্ড রাইট নাও বাফলো ইউনিভার্সিটিতে এমবিএ করতেছি। আর আমার আচ্ছা, 4 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে 2 ইয়ার্স হচ্ছে এইচএসবিসি ব্যাংকের সাথে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ভেরি অ্যান্ড নাইস। 2 ইয়ার্স হচ্ছে এরি কাউন্টি হেলথ ডিপার্টমেন্টের সাথে সেম ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। বাট হুম। লাস্ট 2 ইয়ার্স জব মার্কেট একটু শেক ডাউন করতেছে লিটল বিট। অফ তো কোর্স। চিন্তা করলাম, প্লাস আপনারা অফার করতেছেন মেশিন হুম। লার্নিংটাও আপনারা শেখাচ্ছেন। রাইট, তো রাইট। তো ওইটার চিন্তা করে দেখলাম একটু আমার লার্নিংটা একটু এক্সপ্যান্ড করি, সো দ্যাট হুম। নেক্সট কেরিয়ার চয়েসটা যেন আমার কাইন্ডা এআই রিলেটেড থাকে আর কি, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স যেটাই হয়। ওকে, থ্যাংক ইউ। Everybody. Hello, Apu. হ্যালো। Gee, I'm right now currently located in Tennessee, Memphis, Tennessee. হুম। আমি অ্যামাজনে এখন চাকরি করি, অ্যামাজনে এরিয়া ম্যানেজার হিসেবে। ওকে। সো গোল হচ্ছে, আমি ব্যাচেলার্স ডিগ্রি করেছি ইন কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স, কিন্তু I've barely like surfaced the area. So I want to, expand my area on that, হুম। especially যেহেতু আপনারা AI তে ফোকাস করে আপনারা এই বিজনেস অ্যানালিটিক্সটা করতে চাচ্ছেন। তো আমি রাইট। চাচ্ছি যে of course career growth, but also at the same time আমরা সবাই জানি এআই সবকিছু এখন এআই তে চলে যাচ্ছে। So হুম। if I could incorporate, my career into AI, that'd be very great. ওকে, নাইস। সো অলরেডি আপনি ভালো পজিশনে আছেন, বাট স্টিল ওটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, রাইট? জি, জি। আমি কারেন্টলি ওয়্যারহাউসে, তো ওয়্যারহাউসের হুম। থেকে ইনশাল্লাহ যদি AWS অথবা হুম। হুম। এরকম হুম। কোনো একটা হুম। পজিশনে যাওয়ার ইচ্ছা আর কি। Very good initiative, I would say. জি, ইনশাল্লাহ। Inshallah. Thank you. Okay, then আমরা দেখতে পাচ্ছি মিস্টার কামরুজ্জামান। Can you please share something about you? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিকাগো থেকে। আম, আমি ইউএস এসছি 1916-এ, সরি 2016-এ। ওকে। আমি একটা বিজনেসের সাথে ইনভলভ আছি এই শিকাগোতে, জি। এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, নাইস। হ্যাঁ, তো আমি কিউএ করছিলাম, কিউএ, কিন্তু মার্কেটে ওভাবে মার্কেটে এটা নাম কিন্তু হয়নি। আবার আসছে, মানে জাস্ট একটু রেলিভেন্ট হয় না, তারপরে বলি কি এটা কিন্তু আবার আসছে। বাট আপনি কি মানে গোল সেট করেছেন যে কোন ধরনের ডোমেইন আপনার জন্য কমফোর্টেবল হবে? মানে আজকেরটা কিন্তু ডেটা রিলেটেড, আমাদের কিউ এর আরেকটা প্রোগ্রাম আছে। সো মানে কোনটা আপনার সাথে বেশি যাবে সেটা কি আপনি বুঝতে পেরেছেন? জি, জি, জি। আমি, আচ্ছা। হ্যাঁ, যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমি হুম। বিবিএ এবং এমবিএ করছি। আচ্ছা। হ্যাঁ, তো অনেকে পরামর্শ দিচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স এ আমি হয়তো ভালো করব। জি, তো জি। হ্যাঁ, এই জন্য। হ্যাঁ, অফকোর্স। মানে কিছুটা যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট। ওকে।
সো ওয়াই নট, মানে জাস্ট এক্সপ্লোর করেন, আমার মনে হয় ভালোই হবে, ভালো কিছুই ওয়েট করছে আপনার জন্য ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। ওকে, দেন লাবিবা আশরাফ, শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ। ওকে, একটু যদি শেয়ার করেন সবার মতো করে 1-2 লাইনে। জি আমি এখনো স্টুডেন্ট আছি হাডসন ভ্যালি কমিউনিটি কলেজে। ওকে। আর আমার মেজর হচ্ছে বিজনেস অ্যাডমিন। তো এটার উপরে স্টাডি করছি। আর এই কোর্সটার উপরে আমার একটু জানার আগ্রহ আছে, বিজনেস অ্যানালাইটিক্স, ডাটা হুম হুম। এআই। আচ্ছা আচ্ছা, ওকে। মানে এখনো তো আপনি তাহলে কোনো জব সিরিয়াসলি করার মানে চিন্তা ভাবনা করছেন না, রাইট? এখন আপনি না স্টুডেন্ট না আছেন। না, মানে আমি জব করারই চিন্তা ভাবনা করছি, বাট পার্ট টাইম জব আর কি। ও, ওকে ওকে, শিওর। হ্যাঁ, আসলে এক্সপ্লোর করার জায়গা তো যে কোনো জায়গা থেকেই হতে পারে, তাই না? জাস্ট স্টার্ট থেকে হতে পারে, মিড পয়েন্টে হতে পারে, অনেক পজিশনিং হতে পারে। ভেরি গুড। সো হ্যাঁ, পার্ট টাইম জবও কিছু অপরচুনিটি হয়তো আছে। আমরা আসবো ওটাতে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জি। শাহনাজ পারভীন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নার্সিং। ওকে আমি ইউএসএ তে এসেছি 6 মাস হলো। ওকে। আমি হেলথ কেয়ার ম্যানেজমেন্টের উপরে অ্যাডমিশন নিয়েছি। হুম। তো কম্পিউটার সম্পর্কে আমার খুব একটা যে বেশি ধারণা তা না, তবে কিউরিওসিটি আছে। জি আর এই কিউরিওসিটি থাকার কারণেই আমি আহ, আপনাদের এখানে জি। রেজিস্ট্রেশন করলাম, যে দেখি নতুন কিছু যদি শেখা যায়। কারণ হুম। সব সময় একটু নতুন কিছু শেখার জন্য আমার আগ্রহ থাকে সব সময়। থ্যাংক আর ইউ। এটা যদি হয় বিজনেস রিলেটেড বা ওই ধরনের কাজে হেল্পফুল হবে, জি, তাহলে অবশ্যই আমি সেটা করতে চাচ্ছি। অবশ্যই। আহ, দেখা যাক কি হয়। আর হচ্ছে যে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নার্সিং, এখন তো নার্সিং এও কম্পিউটারটা খুব এসেনশিয়াল হয়ে গেছে। অফকোর্স। জি জি। যদিও বাংলাদেশে ছিল না, বাট এখানে আমার প্ল্যান আছে এখানে আরএন চলছে। পরীক্ষা দেওয়ার। তো আচ্ছা। সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে এটা আরো ভালো করে জানতে হবে। তো সবকিছু মিলিয়ে আর কি এটার প্রতি আগ্রহ। দেখা যাক কি হয়। অবশ্যই। জি, অফকোর্স। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। Progress. আচ্ছা, আর কাউকে কি মিস করেছি? কাউকে যদি মিস করে থাকি তাহলে প্লিজ আনমিউট করে আপনারা বলতে পারেন। আমার লিস্টে দেখা যাচ্ছে মোরলেস সবাই বলেছেন। তারপরও এমন যদি কারো হয়ে থাকে যে আমি বলেছি তখন বলতে পারিনি, এখন বলতে চাচ্ছেন কিছু, বলতে পারেন। তারপর আমি আমার সাইড থেকে আমার ইন্ট্রোটা দিব। কেউ কিছু অ্যাড করতে চাচ্ছেন? ওকে। সো আমি তাহলে শুরু করে দিই। আমার ইন্ট্রো দেওয়ার আগে আমি একটু বলে নিই যে এই এটাকে আমরা শুধু কোর্স বলছি না, হ্যাঁ, এটা একটা প্রোগ্রাম, এন্টায়ার প্রোগ্রাম, যেটার মধ্যে একাডেমিক পার্ট থাকবে, পুরো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গ্যাদার করার জায়গা থাকবে। এক্সপিরিয়েন্স বলতে হ্যান্ডস অন, প্রথমে হচ্ছে গিয়ে স্কিল গ্যাদারিংটা হবে, স্কিল অ্যাকুইজিশন, সেখান থেকে একটা প্রজেক্ট করব। তারপরে আস্তে আস্তে আমরা ক্যারিয়ার দিকে চলে যাব। এখন এই জন্য পুরো ব্যাপারটাকে আমরা শুধু কোর্স বলছি না, আমরা একটা প্রোগ্রাম বলছি এটাকে। তো প্রোগ্রামটার নাম কি? নাম হচ্ছে গিয়ে বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, মানে এই দুইটা জিনিসকে আমরা মার্জ করছি উইথ এআই। আমরা আসলে এআইটাকে পুরা দুইটা মার্জ প্রোডাক্টের সাথে ইন্টিগ্রেট করছি। এবং এট দ্য এন্ড অফ দ্য কোর্স আসলে আমাদের বেশ ভালো একটা স্ট্রেস থাকবে এআই এর প্রতি, যাতে আমরা এআই এর এবং মেশিন লার্নিং এর কিছু টেকনোলজিও জানতে পারি। ওকে। এখন একটু আমার ব্যাপারে বলে নিই, তারপরে স্ট্রেট আমাদের প্রোগ্রামটার ব্যাপারে একটু ডিটেলসে বলবো। সো আমি হচ্ছি রায়ানা কাদির, আমি বাংলাদেশ থেকে, অফকোর্স। আমি ইউএসএ তে এসেছি, বেশি দিন হয়নি আমার, 3 বছর, অ্যারাউন্ড 2023-তে আমি এসেছি। আমি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি এখানে ইউএফএম, ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে, ডিয়ারবনে। আমি এখনো মিশিগানে আছি। আহ, এখন পর্যন্ত মুভ করার তেমন কোনো প্ল্যান নাই, দেখা যাক ফিউচারে কি হয়। আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমার আসলে মোটামুটি
এক যুগের এক্সপিরিয়েন্স আছে, 12 ইয়ার্স প্লাস। সো এর মধ্যে 3.5 বছর আমি স্যামসাং এ ছিলাম, আর 8.5 বছর ছিলাম স্টিভো ডিএক্স এ, যেটা আসলে একটা ইউরোপিয়ান কোম্পানি। এই টাইমটা হচ্ছে আমার লাইফের লংগেস্ট টাইম বলা যায় এক্সপিরিয়েন্স হিসাবে। সো এই 12 বছর আসলে আমি সফটওয়্যার কিউএ হিসেবে ছিলাম, বাট এরপরে আমি আসলে ডেটার সাইডে আস্তে আস্তে শিফট করি। সো আমি এআই আর এমএল এর প্রচুর কাজ করেছি, মডেল ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে ভ্যালিডেশন। আমি ডিরেক্টলি ডেটা অ্যানালিস্টে কাজ করি ইউএসএ তে এসে, আহ, একটা এডুকেশনাল সেক্টরে। সো ওইটা আমার খুব ভ্যালুয়েবল একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ইউনিভার্সিটির কথা তো বললামই যে ইউএফএম থেকে আমার একটা মাস্টার্স ডিগ্রি আছে, দেশে আমার আন্ডারগ্রাড মাস্টার্স ছিল। আর আমি আসলে মেন্টরিং করি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার, মানে একদমই যে স্যামসাং থেকে যখন আমি স্টার্ট করেছি তখন থেকে আমার মেন্টরিং শুরু। আমি মানে একদম অফিসিয়াল মেন্টর হিসেবে ছিলাম, স্যামসাং এ ছিলাম, স্টিভোতে ছিলাম, তারপর আমি টিএ হিসেবে কাজ করেছি ইউনিভার্সিটি অফ মিশিগানে। আন্ডারগ্রাডের স্টুডেন্টদের আমাকে আমাকে টিউটরিং করতে হতো। সো মেন্টরিং আমি এনজয় করি, টিচিংটা এনজয় করি। সো আমি আশা করব যে এই প্রোগ্রামটাও খুব এনজয়েবল হবে সবার জন্যই। আমি যেরকম আমার নলেজটা শেয়ার করে মজা পাবো, আপনারাও সেরকম জিনিসটা গ্যাদার করে মানে আনন্দ পাবেন। আসলে আমার মনে হয় যে লার্নিং ইটসেলফ খুব এনজয় করার মতো একটা জিনিস, যদি ওভাবে করে বোঝানো হয়, ওভাবে করে মজাটা আপনাদেরকে দেয়া যায়। আমি চেষ্টা করব সেটা করতে, আমি নিজে যে মজাটা পাই সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর প্লিজ আপনারা একটু ইন্টারাক্টিভ হবেন। যেইখানে আপনাদের কোনো কোয়েশ্চেন হবে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, মানে এটা যেন লেকচারিং বেসড না হয়। ওকে, সো মানে যারা যারাই এনরোলড হবেন প্রোগ্রামটাতে, আমি আশা করব পুরো ব্যাপারটা খুব ইন্টারাক্টিভ হবে, বোথ ওয়েজ একটা কমিউনিকেশন হবে। সো আমি আপনাদেরকে কিছু বলবো, আপনাদের এন্ড থেকেও আমি কিছু জানতে চাই বা শুনতে চাই, রাইট? একদম ভাবে যদি লেকচারিং হয়ে যায় জিনিসটা খুব বোরিং হয়ে যায়, প্লাস মানে এটা আসলে নর্মাল একটা ইউটিউবে ভিডিও দেখার মতো হয়ে যায়, রাইট? আমি সেরকম চাচ্ছি না। যেহেতু লাইভ ক্লাসের একটা অপরচুনিটি আমাদের আছে, ওয়াই নট উই টেক দ্য বেনিফিট অফ ইট, তাই না? যে একজন সামনে যখন লাইভ কথা বলছে আমরা তাকে কোয়েশ্চেন করি, আমাদের কোনো কোথাও আমরা আটকে গেলে তাকে জিজ্ঞেস করব, এই অপরচুনিটিটা আমরা নিব। ওকে, ওকে। সো আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেটাতে যাওয়ার আগে আমি একটু বলে নিই। আমি সবার ব্যাকগ্রাউন্ড শুনে আমার কি মনে হলো যে আসলে এই প্রোগ্রামটা অনেক ধরনের অডিয়েন্সের জন্য বা অনেক ধরনের আহ, মানুষের জন্য, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষের জন্য অ্যাপ্লিকেবল। কেন? এক হতে পারে যে একজন স্টুডেন্টের কথা শুনলাম আমরা, যে চিন্তা ভাবনা করছে যে কোনো একটা পার্ট টাইম একটা সুইটেবল জব, যেটা তার জন্য সুইটেবল হবে, কমফোর্টেবল হবে, সেটা সে করতে চায়। সো একদম ভেরি স্ক্র্যাচ, ভেরি বিগিনিং। কেউ কেউ চাচ্ছেন যে হ্যাঁ, এখন আমি আছি কিছুটা বিজনেস লাইনে, কিছুটা আছি আমি এই সাইডে, আমি ওটাকে আর একটু এক্সপ্যান্ড করি না কেন? কিছু আছেন যারা একটু ডিফারেন্ট ট্র্যাকে কাজ করছেন কিন্তু চাচ্ছেন আস্তে আস্তে ডেটা ট্র্যাকে বা একটু টেকনিক্যাল সাইডে চলে আসতে। এই ধরনের এক মানুষ আছে। আবার আরেক ধরনের মানুষ আছে যে যে অলরেডি যারা একটা স্টেপ পর্যন্ত আছে, কিন্তু যেহেতু এআই এর একটা বুস্ট এখন হচ্ছে সব জায়গায়, সো ওই এআইটাকে আরেকটু ইনকর্পোরেট করার জন্য নিজের কাজে, সেই হিসাবে এই কোর্সটাকে তারা দেখছেন। সো আমাদের আসলে ডিফারেন্ট টাইপের ক্যাটাগরির মানুষ আমরা পাচ্ছি, উইচ ইজ ভেরি আই মিন উইচ ইজ এ ভেরি গুড নিউজ ফর আস, যে আমরা বিভিন্ন ধরনের মানুষজনকে একসাথে করে একটা প্ল্যাটফর্মে আনতে পারছি। এবং আলটিমেটলি আমাদের গোলটা কিন্তু তাই, যে যেভাবে চাচ্ছে জিনিসটা আমরা সেভাবে করে তাদের গোলগুলা যেন আমরা ফুলফিল করতে পারি, রাইট? সো সেই হিসাবে আমি আসলে আপনাদের সামনে আজকে কয়েকটা ইউজ কেস নিয়ে আসবো, যে আপনারা যেই পজিশনে থাকেন না কেন সেই পজিশন থেকে ওই ইউজ কেসটা কতটা রেলিভেন্ট হবে আপনারা নিজেরাই কিন্তু সেটা বুঝতে পারবেন। ইউজ কেসে যাওয়ার আগে আমি বলি যে এই যে প্রোগ্রামটা, এটা কিন্তু ডেটা ডোমেইন আমরা যেটাকে বলি, মানে ডেটা দিয়ে যেসব প্রফেশনাল রোলগুলো আছে, সেই কমপ্লিট ডেটা ডোমেইনের একটা মোটামুটি প্রথম দিকের একটা পজিশন হচ্ছে গিয়ে ডেটা অ্যানালিস্ট। ওকে, পজিশনটার নাম হচ্ছে গিয়ে ডেটা অ্যানালিস্ট বা বিজনেসের
একটু ডোমাইনটা যদি বিজনেস রিলেটেড হয় তখন হচ্ছে কি বিজনেস অ্যানালিস্ট। এখন আহ, এরপরে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং পার্ট আসে, তারপর ডেটা সায়েন্সের দিকে আসে, সবকিছু কিন্তু ডেটা ডোমেইনের মধ্যে। আচ্ছা, এখন এই জন্য ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে যে এত যে ডেটা ফিল্ড গুলা ওপেন হচ্ছে, নতুন করে পজিশন গুলা ক্রিয়েট হচ্ছে, নতুন রোল আসছে, সেটার রিজনটা কি? সেটার রিজনটা হচ্ছে কিছু ভালো ভালো ইনস্টিটিউশনের কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে দেখা যায় যে ডেটার মার্কেটটা আসলে হিউজ হয়ে যাচ্ছে। কারণ প্রচুর পরিমাণ ডেটা আসলে জেনারেটেড হচ্ছে, প্রতি মুহূর্তে ডেটা জেনারেটেড হচ্ছে, রাইট? আমাদের প্রতিটা কথা, এই যে আমরা জুমে ডিসকাশন করছি, এখন জুমে মিটিং করছি, প্রত্যেকটা মানে অডিও ক্লিপ থেকে এক একটা ডেটা আসছে, ভিডিও ডেটা আসছে এখান থেকে। আহ আপনারা টেক্সটে কিছু লিখছেন, সেখান থেকে ডেটা আসছে। ডেটা ইজ এভরিওয়্যার, আমরা আসলে ডেটা সমুদ্রে আছি। সো এই যে ডেটা জেনারেটেড হচ্ছে, এই জন্য মার্কেটটা হিউজ হয়ে যাচ্ছে। এখানে একটা প্রজেকশন আছে, এখন আমরা 26-এ আছি, তাই না? 2026। সো এই বছরের জন্য হচ্ছে 83 বিলিয়ন USD এর মতো একটা মার্কেট সাইজ। এরপরে আপনারা যদি একটু খেয়াল করেন, নেক্সট 5-7 বছরে জিনিসটা একটা শার্প রাইজ তো হবেই, অলমোস্ট এক্সপোনেনশিয়াল রাইজের মতন হচ্ছে। সো ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, যেটা যেটা BLS, ওরা খুব বেশ বিলিভেবল একটা রিপোর্ট প্রকাশ করেছে যে 23% গ্রোথ আসবে এই ডেটা মানে ডেটা রিলেটেড জব মার্কেটে। ওকে, সো আমরা আসলে টার্গেট করছি যে এত যদি গ্রোথ হয়, এই গ্রোথটাকে আমরা কেন ক্যাচ করব না? অথবা এই যে এখন গ্রোথটা হবে, প্রতিটা সেক্টরে তো ডেটা আসলে লাগছে, রাইট? সো এই ডেটা রিলেটেড কিছু স্কিল আমরা কেন শিখছি না, যাতে আমরা যেই ডোমেইনই থাকি না কেন, নট নেসেসারি টেক ডোমেইনে থাকতে হবে, যেই ডোমেইনেই থাকি আমরা স্কিল গুলাকে কেন অ্যাপ্লাই করতে পারি না, রাইট? এইখান থেকে তো আমরা কিছু স্কিল গ্যাদার করব, সেই স্কিল গুলা আমরা যেই কাজে আছি সেই কাজে আমরা ইউজ করব, রাইট? আমি কিছু এক্সাম্পল আপনাদের দিব। তার আগে আমরা খুব ইজি একটা ইউজ কেস দিয়ে আগে স্টার্ট করি। আপনাদের আপনাদের পার্টিসিপেশনের জন্য আমি আসলে জানতে চাচ্ছি, খুবই ইজি একটা ইউজ কেস কিরকম। এই একটা আমাদের র ডেটা আছে, খুবই ছোট্ট, খুবই ব্রিফ, 4টা রো এর একটা ইনপুট ডেটা আছে, যেটা আসলে বেসিকলি পারচেজ রিলেটেড একটা ডেটা। এখানে আমাদের নেম আছে, পার্সন নেম, তাদের এইজ, কি পারচেজ করেছে সেটার অ্যামাউন্টটা, কোন কান্ট্রির, এবং ডেট, কোন ডেটে পারচেস করেছে সেটা। এখন ডেটা অ্যানালিস্ট হিসেবে ডেটাকে অ্যানালাইজ করার আগে আগে আমাদের যেটা করতে হয়, প্রি প্রসেসিং, উইচ ইজ টু ক্লিন দ্য ডেটা। এই ডেটাটা কিন্তু ক্লিন না, এই ডেটাটা মেসি, এই ডেটাটা র। সো এই ডেটাটাকে ফার্স্ট কাজ আমাদের ক্লিন করা, উইচ ইজ অলসো এ রেসপন্সিবিলিটি অফ দ্য ডেটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডেটা ইঞ্জিনিয়ার আসলে ডেটা ক্লিন করে, সেটার র্যাঙ্গল করে, মানে অনেক ধরনের কাজই কিন্তু মিল আছে ডেটা অ্যানালিস্টের সাথে ইঞ্জিনিয়ারের। বাট এই ডেটা ক্লিনিং পার্টটা ইজ অলমোস্ট লাইক এ ম্যান্ডেটরি থিং ফর ডেটা অ্যানালিস্ট। কারণ ডেটাটাকে অ্যানালাইজ করার আগে তো সেটাকে আগে ক্লিন করে নিতে হবে। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে, আমি জানি না এটার অ্যান্সারটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি কিনা, কি কি রনেস আছে এই ডেটাতে যেটা আমরা ক্লিন করতে পারি? এইজের একটা পার্ট, একটা মিসিং আছে, মিসিং এইজ। মিসিং এইজ আছে, ভেরি গুড। আর একটা হচ্ছে কান্ট্রির মধ্যে USA, US, আমেরিকা, লাইক এক একটা এক এক ধরনের, তিন ধরনের কান্ট্রি কিন্তু আসলে একটাই, কিন্তু এক একটা এক এক ফরম্যাটের লেখা, রাইট? ফরম্যাটের। জি। USA, US, আমেরিকা, ভেরি গুড। সো আপনি অলরেডি দুইটা মানে দুইটা এরর ধরতে পেরেছেন। আর কি কি, আর কেউ কি বলতে পারে, বা আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন? আর আর ডেট পারচেস ওখানে, ডেট পারচেজ, জি, এটাতে ডেট পারচেস ওখানে মানে ফরম্যাটিংটা মানে মিক্সড আর কি। রাইট, ডিফারেন্ট টাইপের ফরম্যাটিং আছে। প্রথমে হচ্ছে ইয়ার, মান্থ, ডে, এটা হচ্ছে গিয়ে আবার ডে, মান্থ, ইয়ার, রাইট? এখানে আবার হচ্ছে গিয়ে মান্থের লং ফর্মটা দেয়া, তারপরে হচ্ছে গিয়ে ডে অ্যান্ড ইয়ার। এখানে ইনকনসিস্টেন্সি আছে ডেট পারচেজে, ডেটটা আমাদের
কনসিস্টেন্ট করতে হবে। ভেরি গুড। সো আপনি একটা মিসিং ভ্যালুর কথা বলেন, এটাকে আমরা বলি মিসিং ভ্যালু, রাইট? তারপরে হচ্ছে কান্ট্রিতে ইনকনসিস্টেন্সি, সেম ভাবে আমাদের কান্ট্রি নেমটা দিতে হবে, আর ডেট পারচেজ। ভেরি গুড। আর আর কি? হ্যাঁ, আরো প্রবলেম আছে, কেউ কি বলতে পারবেন? একটা হিউজ নেমের ওখানে নাল আছে, নাল মেনশন, নেমের ওখানে নাল, নেম রাইট? লিস্ট, হ্যাঁ তার নেম মানে লিস্ট। এখানে একটা মিসিং ভ্যালু আর এখানে একটা নাল ভ্যালু, তাই না? আমাদের দুইটা, রাইট? আহ আর একটা প্রবলেম বাকি আছে, কেউ কি কাস্টমার বলতে আইডির পারবেন? ওখানে মোস্ট লাইকলি 101 লাইক সিরিয়ালটা মেনটেন করাটা ফ্যাক্টর করে আই গেস। সিরিয়াল মেনটেন হয়েছে 101, 102, 103। আর লাস্টে দিয়ে 101 একটা, সো এটা দুইবার আসছে, এটা একবার। রাইট, এক্স্যাক্টলি, ওইটাই জানতে চাচ্ছিলাম। সিরিয়ালটা কোনো প্রবলেম না, সিরিয়াল আমরা সর্ট করে নিতে পারবো। প্রবলেম হচ্ছে 101 দুইবার করে আসছে, রাইট? আসলে শুধু 101 না, পুরো রোটাই ডুপ্লিকেটেড। একটু খেয়াল করেন, ওর নামও কিন্তু সেম, এলইসি দুইবার, ওর এইজও সেম, পারচেজ অ্যামাউন্টও সেম, কান্ট্রিও সেম, ইভেন ডেটও সেম। তার মানে এমন না যে ও ডিফারেন্ট ডেটে সেম অ্যামাউন্ট পারচেজ করেছে, এরকম কোনো ব্যাপার না, রাইট? তার মানে আসলে সেম এন্ট্রি, ডেটা এন্ট্রি, সেম জিনিস দুইবার করে এসেছে। এখন এই ডুপ্লিকেট রোটা আমাদের রিমুভ করতে হবে। এটা অনেক বড় একটা স্টেপ আমাদের ডেটা ক্লিন করার জন্য। সেকেন্ড, আরেকজন বললেন যে নেইমের এখানে নাল আছে, এইটা কিন্তু খুব হিউজ একটা প্রবলেম। কারণ কি, নেম নাল থাকলে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। কারণ অনেক সময় আমরা মিসিং ভ্যালু কিভাবে হ্যান্ডেল করি, এই যে এইজটা যখন আমাদের মিসিং, তখন আমরা মিসিং ভ্যালু ভ্যালু মাঝে মাঝে হ্যান্ডেল করি অ্যাভারেজ করে। হ্যাঁ, যদিও সবসময় এটা খুব ওয়াইজ কোনো স্টেপ হয় না, বাট এটা একটা ওয়ে হতে পারে যে কোনো যদি নিউমেরিক্যাল ভ্যালু থাকে, অন্যান্য ভ্যালুগুলা থেকে একটা অ্যাভারেজ বের করে এখানে বসিয়ে দেওয়া হয়। কিন্তু নামের ক্ষেত্রে যদি একটা মিসিং ভ্যালু থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল দ্যাট। সো দেখা যায় যে তখন ওই কাস্টমারকে ফোন করে বা সামহাও এটাকে হ্যান্ডেল করতে হয়, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। কারণ একজনকে কল করা, টাইমের ব্যাপার, অনেক ধরনের আসলে ডিপেন্ডেন্সি থাকে। আচ্ছা, এরপরে যেটা আরেকজন বললেন যে কান্ট্রির ফরম্যাটটা খুবই ভালো। এটা যে কান্ট্রি যদি সেম কান্ট্রি হয়, ইট শুড ফলো দ্য সেম ফরম্যাট, রাইট? এখানে চারটা আছে, মানে বেসিকলি তিনটা, কিন্তু বিভিন্ন ফরম্যাটে আছে। সেগুলোকে সবগুলাকে কনসিস্টেন্ট করতে হবে, একই ফরম্যাটে আনতে হবে। সেম গোজ ফর ডেট পারচেজ। ডেট ফিল্ডটা যদি আপনাদের কখনো থাকে, সবসময় খেয়াল রাখবেন যে ডেটে সবসময় এক ধরনের মেস থাকার পসিবিলিটি থাকে। সো আপনারা যদি কোনো ধরনের ডেটা হাতে পান, প্রথমে খেয়াল করবেন যে ডেট কলামটার মধ্যে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি বা ফরম্যাটিং এর এলোমেলো কিছু আছে কিনা। সবগুলা ডেটের সেম ফরম্যাট থাকতে হবে। ওকে, তাহলে আমরা সবগুলা প্রবলেম আইডেন্টিফাই করেছি। এখন যদি আমরা ডেটা ক্লিন করি, তাহলে ইট উড লুক লাইক দিস। ওকে, চারটা রো ছিল, যার মধ্যে একটা ডুপ্লিকেট। সো প্রথমে আমরা ডুপ্লিকেটটা যদি রিমুভ করি, আমাদের তিনটা রো আসবে। এইজ, আচ্ছা, প্রথমে নাম একজনের মিসিং ছিল, আমরা অ্যাজিউম করে নিয়েছি যে তাকে কল করে তার নাম জানা হয়েছে, তার নাম হচ্ছে বব। ওকে, একটা এইজ মিসিং ছিল, চার্লির এইজ, আমরা চার্লির এইজটা হয়তো সেটাও কল করে জানা হচ্ছে, কারণ ইট ডাজন্ট লুক লাইক এটা অ্যাভারেজ। সো এটা প্রবাবলি পরে অ্যাড করা হয়েছে সামহাউ। আর কান্ট্রিটা কনসিস্টেন্ট করা হয়েছে, ডেট পারচেজ, ইয়ার, মান্থ, ডে, এই ফরম্যাটটা ফলো করা হয়েছে। ওকে ওকে, সো এটা একটা জাস্ট এক্সাম্পল ছিল ডেটা ক্লিন করার, বা যে র্যাঙ্গল ডেটা হচ্ছে কি ক্লিন ডেটা, যেটা ক্লিন করার পরে যেটা হয় ডেটা র্যাঙ্গলিংও বলে, মানে আমাদের ল্যাঙ্গুয়েজে। সো এটা একটা ফার্স্ট স্টেপ। যেটা বলছিলাম, এই প্রোগ্রামটার পরে আসলে আউটকাম হিসাবে যদি আপনারা মনে করেন যে শুধু ডেটা অ্যানালিস্ট হিসাবেই আপনার আসলে গোলটা সেট করা দরকার, উইচ ইজ নট ট্রু। হ্যাঁ, এই প্রোগ্রামটা আসলে আপনাদের তো অনেক কিছু স্কিল ডেভেলপ করাবে। সো ওই স্কিলগুলা দিয়ে আপনি যে ডিপার্টমেন্টে থাকুন বা যেই ডোমাইনে থাকুন, সেখানেও কিন্তু আপনি আপনার নিজেকে আপগ্রেড করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি যে সে আপনি এইচআর ডিপার্টমেন্টে আছেন, একজন প্রবাবলি
হেলথ কেয়ারের সাইডে ছিলেন, আরেকজন প্রবাবলি নার্সিং সাইডে, আরেকজন বললেন প্রবাবলি ফিনান্সের দিকে, হতে পারে বিভিন্ন ডিপার্টমেন্টে বা একটু ডিফারেন্ট ডোমেইনে আছেন। যেই ডোমেইনে হোক না কেন, আপনার কাছে যে ডেটাটা থাকবে, আপনি যদি সেই ডেটাটা আপনার স্কিল দিয়ে অ্যানালাইজ করতে পারেন, সে আপনার উপর ওইভাবে করে ওইটা করার এই টাস্কটা দেয়া হয়নি, কিন্তু তারপর আপনি যেহেতু এই স্কিলগুলা জানেন, সেগুলো অ্যাপ্লাই করে যদি ডেটাটার উপর স্কিলগুলো অ্যাপ্লাই করে একটা আউটকাম দেখাতে পারেন, আপনি কিন্তু নিজেকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট, একটু আপগ্রেডেড করে ফেলতে পারলেন। ওকে, যেমন একটি ইউজ কেস, একদম রিয়েল লাইফ এক্সাম্পল বলি। হ্যাঁ, সো আমার এক পরিচিত ছিল এইচআর ডিপার্টমেন্টে, জাস্ট এইচআর এক্সিকিউটিভ। সো ওর কাছে ছিল এমপ্লয়ীদের টার্নওভারের একটা র ডেটা। হ্যাঁ, কোন বছরে কতজন এমপ্লয়ি আসলে এক্সিট করছে সেটার একটা র ডেটা। সবাই জানি আমরা, কমন একটা ডেটা। সো সেখান থেকে হয়তো কিছু কমন ফরম্যাট আছে যেগুলো দিয়ে আসলে ও বেসিকলি বিভিন্ন ধরনের ইনসাইট তৈরি করলো। ইনসাইট মানে কি, মানে একটা ডেটা থাকার পরে ওই ডেটা থেকে আমরা কি কি স্টোরি বের করে আনতে পারি। হ্যাঁ, এই এই কারণে এই জিনিসটা হয়েছিল, বা এই যে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেন্ডটা ফলো করে এই জিনিসটা হয়েছে। এই ধরনের অনেক ইনসাইট আমরা একটা ডেটা থেকে বের করে আনতে পারি। সো আমার ওই পরিচিত যে ছিলেন এইচআর এ, সে হচ্ছে তখন ওই র ডেটাটা থেকে বেসিক্যালি এমপ্লয়ীদের এক্সিট আর অ্যাট্রিশন ট্রেন্ডটা বের করার জন্য কিছু ডেটা অ্যানালাইসিস এর কাজ শুরু করলো। ওকে, অ্যাট্রিশন মিনিং প্রবাবলি আপনারা জানেন, রাইট? এক্সিট, এমপ্লয়ীদের কোম্পানি এক্সিট করা, সেটা হতে পারে যে নিজের ইচ্ছাতে অথবা ফোর্সড ওয়েতে, ভলান্টারিলি অর ইনভলান্টারিলি, যে কোনো ওয়েতে এক্সিট করাটাকে বলা হয় অ্যাট্রিশন। সেটার যে ট্রেন্ডটা একটা কোম্পানির কি পরিমাণ এমপ্লয়ি আসলে বের হয়ে যাচ্ছে, সেইটা অ্যানালাইসিস করার একটা সুযোগ তৈরি হলো। এখন আমরা সেটাকে কিভাবে করব সেটা একটু এক্সপ্লেইন করি। এটা হচ্ছে কি আমাদের সেই র ডেটাটা ছিল। ওকে, এখানে মনে হয় 5টা রো আছে। আমি যদি এক্সেল ওপেন করি, আপনারা এক্সেলটা দেখতে পাচ্ছেন সবাই? এটা আমাদের ইনপুট ডেটা। হ্যাঁ। ওকে, নাইস। আচ্ছা, সো যখন আমরা একটা ইনপুট ডেটা হাতে পাবো, তখন আমরা প্রথমে আগে কোনো কিছু চিন্তা ভাবনা করার আগে ডেটাটাকে একটু ভালোভাবে আগে দেখে নিব। ওকে, কারণ অনেক কিছু থাকতে পারে এখানে, ওই যে মেস থাকতে পারে, কিছু রনেস যেগুলো আমাদের ঠিক করতে হবে, আনক্লিন পার্ট থাকতে পারে, কিছু রিলেশনাল কিছু ব্যাপার থাকতে পারে, দুইটা কলামের মধ্যে, দুইটা ভ্যালুর মধ্যে রিলেশন। সো এখানে আমরা একটু তাকাই, আমাদের ডেটাটাতে আছে এমপ্লয়ি আইডি, অফকোর্স এমপ্লয়ি 1 to 10, কোনো ডুপ্লিকেশন দেখা যাচ্ছে না। ডিপার্টমেন্ট আছে, কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে সেটা, জব রোল, কোন এমপ্লয়ির রোল কোনটা ছিল, হায়ার ডেট, হ্যাঁ কে কবে জয়েন করেছে সেটা, এক্সিট ডেট। এক্সিট ডেটে ইম্পর্টেন্ট, কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্ক আছে, তার মানে কি তারা এখনো এক্সিট করেনি। ওকে, তারা এখনো অফিসে আছে, কিন্তু অনেকের এক্সিট ডেট দেয়া, তার মানে তারা হচ্ছে অফিস থেকে অলরেডি বের হয়ে গিয়েছে। ওকে, এক্সিট ডেটের সাথে সাথে আছে এক্সিট রিজন, কি কারণে। কেউ কেউ বেটার অফার পেয়েছে, কারো পারফরমেন্স ডিগ্রেড করেছিল বলে তাকে হয়তো লে অফ করা হয়েছে অথবা টার্মিনেট করা হচ্ছে। সো এখানে ইনভলান্টারিলি, তার মানে অফকোর্স তাকে টার্মিনেট করা হচ্ছে। ওকে, আর বেটার অফার যারা, তারা হচ্ছে ভলান্টারিলি ছিল, রিটায়ারমেন্ট হচ্ছে কি ভলান্টারিলি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভলান্টারিলি। ওকে, আর যাদের আসলে এক্সিট ডেট নাই, তাদেরটা অ্যাক্টিভ বলছে, কারণ তারা এখনো জবে অ্যাক্টিভ আছে। জেন্ডার, এই যে জেন্ডারটা দেখার সময় আমরা দেখলাম যে এখানে প্রবলেম, রাইট? কি প্রবলেম কেউ বলতে পারবেন? এখানে একবার ফুল মেল লেখা হয়েছে, আবার অনলি এম, আবার রাইট, হ্যাঁ সেম থিং আবার ফিমেল ফিমেলের ক্ষেত্রে সেম। মানে এখানে আবার ওই ইনকনসিস্টেন্সি, হ্যাঁ একদম সবগুলা যে এম লেখা সবগুলা এফ লেখা ওরকম কিছু নাই, মিক্স করা আছে। সো এই ফিল্ডটা আসলে আমাদের, আমরা দেখলাম জেন্ডার মেনশন করা, উইচ ইজ গুড, বাট আমাদের এই ফিল্ডটা আসলে
ক্লিন করতে হবে। ওকে, এরপরে লোকেশন, বিভিন্ন এমপ্লয়ি বিভিন্ন লোকেশন থেকে, সো সেটা দেয়া। আর ম্যানেজার, ম্যানেজার মোস্টলি আসলে ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, সো প্রত্যেক ডিপার্টমেন্টে একটা ম্যানেজার আছে, কোন এমপ্লয়ি কার আন্ডারে সেটারও একটা লিস্ট। ওকে, এখন আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে যদি আমরা চাই ডেটাটাকে একটু ক্লিন করতে, আমরা আসলে অনেকভাবে ক্লিন করতে পারি। আমি এক্সেলে ফাইলটা ওপেন করেছি, রাইট, মাইক্রোসফটের এক্সেল। এক্সেলে আমরা ক্লিন করতে পারি। আবার আমার কাছে খুব ইজি লাগে, সেটা হচ্ছে পাইথন দিয়ে ক্লিন করা। ওকে, পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ডেটার জন্য খুবই আহ, উপযোগী আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন দিয়ে আসলে এমন কিছু নাই যেটা করা যায় না ডেটা রিলেটেড। ইয়েস প্লিজ, কেউ একজন হ্যান্ড রেজ করেছেন। সো আমার কাছে খুব ইজি লাগে পাইথন দিয়ে ডেটা ক্লিনটা করা। বাট দেন অ্যাগেন এটা যে কোনো কিছু দিয়ে করা যাবে, আপনি ইভেন সিকিউএল দিয়েও করতে পারেন, আপনি এক্সেল দিয়ে করতে পারেন। ওকে, আমার হালকা প্রেফারেন্স হচ্ছে কি পাইথন দিয়ে করা, বা আপনাদেরকে সেটা দেখানো। সো পাইথন দিয়ে করার জন্য আমি আমার যে ফাইলটা, আপনাদের যে ফাইলটা দেখালাম, এমপ্লয়ি টার্নওভারের ফাইলটা প্রথমে আমি এখানে নিয়ে এসেছি। এরপরে আমি আমার ফাইলটাকে রিড করব পাইথন দিয়ে। সো আমি যদি ফাইলটা রিড করি তাহলে এটা লোড হয়ে গেল, আমার ডেটা চলে আসলো এখানে। আচ্ছা, এখন আমি শুরু করি আমার ক্লিনিং স্টেপ বাই স্টেপ। ওকে, সো প্রথমে হচ্ছে কনসিস্টেন্ট ডেটা ফরম্যাট থাকতে হবে। আমরা একটা ফ্ল্যাগ ক্রিয়েট করব, ফ্ল্যাগের জন্য একটা কলাম ক্রিয়েট করব। যে এক্সিট করেছে তার জন্য হবে ইয়েস, যে এক্সিট করে নাই তার জন্য হবে নো। ওকে, ওকে, সো প্রথমে আমরা ডুপ্লিকেট রিমুভ করব, সেই আগের এক্সাম্পলটার মতন। হ্যাঁ, আমাদের কিন্তু ডুপ্লিকেট এমপ্লয়ি আইডি ছিল, এখানে এমপ্লয়ি আইডিতে কোনো ডুপ্লিকেট আছে কিনা আমরা কিন্তু দেখি নাই। সো তারপর আমরা যদি ড্রপ ডুপ্লিকেট বলে কল করি, তাহলে যদি কোনো ডুপ্লিকেট থেকে থাকে সে ওটা ড্রপ করবে, যেহেতু ডুপ্লিকেট নাই সো সে আসলে যা ছিল সেটাই রিটার্ন করলো। সেকেন্ড স্টেপ হচ্ছে কনসিস্টেন্সি ডেটা ফরম্যাটে। একজন মেনশন করলেন মেল ফিমেলের কথাটা, এক্স্যাক্টলি। সো আমরা কিভাবে করে কনসিস্টেন্সি মেনটেন করব, যদি সে ফিমেল পায় সে এফ লিখবে, যদি সে মেল পায় এম লিখবে। ওকে, আর বাকি যেগুলো এফ আর এম আছে ওগুলা যেমন ছিল তেমনই থাকবে। সো এই ক্লিনিং এর পরে দেখেন আপনারা জেন্ডার, এই যে নতুন যে কলামটা ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু আর ফিমেল আর মেল দেখা যাচ্ছে না, অল এম অ্যান্ড অল এফ। ওকে, এবার পরের স্টেপ হচ্ছে যে একটা নতুন কলাম আমরা ক্রিয়েট করব, একটা ফ্ল্যাগ বলছে এটাকে। ফ্ল্যাগ মানে কি জিনিসটা, জাস্ট একটা ইয়েস নো। হ্যাঁ, কিসের বেসিসে, যেহেতু এটা এমপ্লয়ি লিভ করছে কিনা অফিস সেটার একটা ডেটা। সো এখানে আমরা একটা এক্সিট করলে ইয়েস দিব, আর এক্সিট না করলে নো দিব। এই যে নতুন আমাদের কলামটা সেটা আমরা ক্রিয়েট করছি, নাম হচ্ছে কি এক্সিট ফ্ল্যাগ। সো এক্সিট ফ্ল্যাগ কিভাবে আমরা দিব, যদি আমরা কোনো ডেট পাই, এক্সিট ডেট যদি পাই তাহলে আমরা ইয়েস দিব, আর যদি নো পাই তাহলে এন দিব। হ্যাঁ, ইজি, এখান থেকে ইজিলি বের করা যায়। সো এই যে নতুন একটা কলাম আমরা ক্রিয়েট করে ফেললাম এক্সিট ফ্ল্যাগ নামে, যেখানে ইয়েস নো এর ভ্যালু গুলো আছে। এটা পরে হয়তো অ্যানালাইসিসে কাজে লাগবে। ওকে, সো আমাদের ডেটা ক্লিনিংটা ডান। এরপর আমাদের কিছু মেট্রিক্স বের করা লাগবে। আপনাদের আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এই সব কিছুই কিন্তু আসলে এই প্রোগ্রামটার মধ্যে ইনক্লুডেড। সো যদি এই প্রোগ্রামটা আপনারা এনরোল করেন, এই প্রত্যেকটা স্কিল আপনাদের কাছে মানে একদম নখদর্পণে চলে আসবে। ওকে, সো আমি পাইথন দিয়ে স্টার্ট করলাম, ডাজন্ট নেসেসারিলি মিন পাইথন আমাদের ফার্স্ট টপিক হবে। আমার কমফোর্ট জোন পাইথন, এই জন্য আমি ডেটা ক্লিনিং পার্টটা পাইথন দিয়ে করলাম। এরপরে বলছে যে টার্নওভার রেটটা বের করতে। ওকে, সো ফর্মুলাটা এরকম যে নাম্বার অফ এমপ্লয়ি লেফট অলরেডি ডিভাইডেড বাই অ্যাভারেজ হেডকাউন্ট টাইমস 100। ওকে, সো একটা এক্সাম্পল এখানে আছে যে 2024-এ দুইজন যদি লিভ করে, ওই সময় হেডকাউন্ট যদি 50 হয়, আমাদের টার্নওভার রেট হচ্ছে 4%।
এখন এই টার্নওভার রেটটা আমরা আসলে বের করেছি এক্সেলে। ওকে, যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেম গ্রাফই আমি এখানে এক্সেল ফর্মুলা দিয়ে বের করেছি। সো এমপ্লয়ি লেফট, এটাও একটা ফর্মুলা। 2022-তে একজন, 23-তে দুইজন, 24-এ তিনজন এমপ্লয়ি লিভ করেছে, এবং টার্নওভার রেটটা আমি অ্যাভারেজ মানে ফর্মুলা দিয়ে বের করেছি। এই ফর্মুলার ভ্যালুগুলা এখানে আসার পরে আমি এই ভ্যালুগুলা দিয়ে আসলে গ্রাফটা ক্রিয়েট করেছি। সো আপনি ওই আমার সেই পরিচিত এইচআর এক্সিকিউটিভটার কাছে আমরা চলে যাই। সে যদি তার রিপোর্ট শুধু না দিয়ে রিপোর্টের সাথে এরকম একটা ভিজুয়ালাইজেশন অ্যাড করে, এবং সে পুরো অফিসকে দেখাতে পারে যে সে ডেটা ক্লিন করেছে, সেই ক্লিন ডেটার উপরে সে একটা একটা করে ফর্মুলা বসিয়েছে, এসব ভিজুয়ালাইজেশন সে ক্রিয়েট করেছে, তাহলে আসলে তার প্রেজেন্টেশনটা কোন লেভেলে হবে? ক্যান ইউ ইমাজিন দ্যাট, রাইট? ইটস নট জাস্ট এ রিপোর্ট, টেক্সট রিপোর্ট, এটা মোর ভিজুয়াল, মোর ইজি টু ইন্টারপ্রেট। এটা হচ্ছে টার্নওভার রেট, which is very important KPI। এরপরে সেকেন্ড স্টেপ, আরো কিছু অ্যাডিশনাল ম্যাট্রিক্স আছে, যেমন কয়জন এই যারা আসলে লিভ করেছে অফিস, কয়জন ভলান্টারিলি ছিল, কয়জন ইনভলান্টারিলি ছিল। অ্যাট্রিশন, আমি তো বললাম অ্যাট্রিশন মানে হচ্ছে এক্সিট। বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা দেখেছি কোন ডিপার্টমেন্ট থেকে কতজন এক্সিট করেছে। আমরা দেখেছি ডিফারেন্ট জব রোল আছে, কোন জব রোলের মানুষ বেশি বের হচ্ছে। হ্যাঁ, অ্যাভারেজ টেনিউর, টেনিউর হচ্ছে গিয়ে বেসিকলি এক্সিট ডেট মাইনাস হায়ার ডেট, মানে কতদিন সে ছিল অফিসে, সেটার একটা অ্যাভারেজ বের করতে হবে। কি রিজন ছিল এমপ্লয়িরা যে চলে যাচ্ছে, রিজনটা কি, সেটার টপ রিজনটা খুঁজে বের করতে হবে। এগুলো কিন্তু আসলে এক একটা স্টোরি, মানে এইচআর এর কাছে পুরো অফিস বা ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে এই যে আমার এমপ্লয়িরা চলে যাচ্ছে, রিজনটা কি। ওকে, বা এমপ্লয়িরা চলে যাচ্ছে কোন ডিপার্টমেন্টে এটা বেশি হচ্ছে, এমপ্লয়িরা চলে যাচ্ছে কোন জব রোলে, এটা প্রবলেমটা কি হচ্ছে। এই যে প্রত্যেকটা রিজন বের করার যে এক একটা মানে স্টোরি বের করার যে চেষ্টা, এইটাই আসলে আপনার স্কিলের সবচেয়ে বড় পার্ট হবে, যে আপনি স্কিলগুলো অ্যাপ্লাই করে এই ছোট ছোট রিজন গুলা বের করে এনে টপ ম্যানেজমেন্টকে দেখাবেন। সো মানে মাই পয়েন্ট ইজ, আপনারা যেই পজিশনেই থাকেন না কেন, এই স্কিলগুলা আপনার ওই ছোট ছোট ইনসাইট গুলা বের করার জন্য খুবই হেল্পফুল হবে। আমি নিজে এই স্টেপ 2টা করেছি, আপনাদেরকে যদি একটু দেখাই। স্টেপ 2 এর একটা ছিল যে এক্সিট টাইপ। এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভরা হচ্ছে গিয়ে গ্রিন, সো অ্যাক্টিভদের কথা বাদই দিই। যারা লিভ করেছে 6 জনের মধ্যে একজন মাত্র ইনভলান্টারিলি লিভ করেছে, তার হচ্ছে যে পারফরমেন্স মানে তাকে টার্মিনেট করা হয়েছে, বাকি সবাই ভলান্টারিলি করেছে। সো তাদের ইচ্ছা হয়েছিল, তাদের বেটার অফার বা অন্য কোনো কারণে তারা বের হয়ে গেছে। সো ভলান্টারিলি 5 জন, মানে 50%, আসলে টোটাল এমপ্লয়ির 50% বের হয়ে গিয়েছে তাদের নিজেদের ইচ্ছায়। এছাড়া আমরা দেখতে পারি আরেকটা চার্ট, সেটা হচ্ছে যে রিজনটা কি ছিল তাদের, এই যে 5 জন বের হয়ে গেল নিজেদের ইচ্ছায়, রিজন কি ছিল। রিজন হচ্ছে কি টপ রিজন ছিল বেটার অফার, তার মানে তারা বেটার কোনো অফার পেয়েছে অন্য একটা জায়গা থেকে। সেটা যদি একটা ভিজুয়ালাইজ করি, এই যে একটা ভিজুয়ালাইজেশন, 50% আসলে বেটার অফার পেয়েছে, 17% রিটায়ারমেন্ট, একজন ছিল রিটায়ারমেন্ট মনে হয়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিছু ছিল, পারফরমেন্স ইস্যু ছিল। ওকে, আর অ্যাট্রিশন টাইপের এক্সিট টাইপের সেম। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাট্রিক্স ছিল যে কোন কোন ডিপার্টমেন্টের কিরকম অ্যাট্রিশন রেট। ওকে, সো অ্যাট্রিশন যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ করি, আমরা দেখতে পাই সেলস থেকে একজন, সেলস থেকে আসলে 2 জন, এখানে একজন এখানে আরেকজন, এ হচ্ছে ইনভলান্টারিলি আর এ হচ্ছে ভলান্টারিলি। আইটি থেকেও 2 জন, ফিনান্স থেকে 2 জন। সো এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে এগিয়ে আছে এই ক্ষেত্রে, রাইট? কারণ আইটি থেকে 2, সেলস থেকে 2, ফিনান্স থেকে 2, সবাই 2 ইচ। ওকে, তারপর হচ্ছে জব রোল, কোন জব রোলের মানুষজন বেশি লিভ করছে, সেটাও যদি আমরা খেয়াল করি একটু, তাহলে কিন্তু দেখবো যে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ
অটোমেশন কিউএ ইঞ্জিনিয়ার, বুক কিপার, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, কিউএ ইঞ্জিনিয়ার সবাই আছে। তার মানে কোনো স্পেসিফিক জব রোলের কোনো এমপ্লয়ি নাই যাদের টেন্ডেন্সি এক্সিট করে যাওয়ার, রাইট? সো এটাও একটা ইনসাইট হতে পারে যে না, হয়তো কোনো ডিপার্টমেন্টের কোনো প্রবলেম এখানে না, কোনো স্পেসিফিক জব রোলের ইস্যু এখানে না, হয়তো এমপ্লয়িরা আসলেই একটা বেটার অফার পাচ্ছে অন্য কোনো অফিস থেকে, অন্য কোনো কোম্পানি থেকে, যে কারণে তারা লিভ করছে। এটা একটা খুব ভালো ইনসাইট কোম্পানির জন্য, কারণ এখান থেকে একটা ওভারভিউ পাওয়া যায় যে ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো প্রবলেম বা কোনো জব রোল ওয়াইজ কোনো প্রবলেম এখানে হচ্ছে না। অ্যাভারেজ টেনিওর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা ওই যে সামেশনটা থেকে পরে হচ্ছে গিয়ে 100 দিয়ে ডিভাইড করার একটা ফর্মুলা। সেটার দিকে আমরা না যাই ফর্মুলা, বাট এক্সেলে আসলে সব ধরনের ফর্মুলা ইউজ করে আমরা ভ্যালুটা বের করতে পারি। অ্যাভারেজ টেনিওর হচ্ছে কি এটা ইয়ার ওয়াইজ, ডে ছিল, ডেকে আমরা ইয়ারে কনভার্ট করে পরে ইন্টিজার ফুল নাম্বার করেছে, সেটা হচ্ছে কি 3। আর হ্যাঁ, এখানে একটা খুব ভালো ভিজুয়ালাইজেশন, সেটা হচ্ছে যদি আমরা ইয়ারকে কোয়ার্টারে ভাগ করি, তাহলে ডিফারেন্ট কোয়ার্টারে, 4টা কোয়ার্টারে কি রকম ট্রেন্ড আছে আসলে অ্যাট্রিশনের। এগেইন অ্যাট্রিশন হচ্ছে আমাদের এমপ্লয়ি লিভ করা ট্রেন্ড। সো অ্যাক্টিভ পার্টটা যদি আমরা বাদ দিই, আমরা যদি 23 আর 24 এরটা দেখি, তাহলে এটা শুধু Q1, 23-তে Q3 অ্যান্ড Q4। ওকে, এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের আসলে ডেটা পয়েন্ট। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে এই পয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে এই পয়েন্ট, থার্ডটা এই পয়েন্ট, এগুলো হচ্ছে গিয়ে ভ্যালু হচ্ছে সব 1। তার মানে 2020 ফার্স্ট কোয়ার্টারে একজন লিভ করেছে, 23 থার্ড কোয়ার্টারে একজন, 23 ফোর্থ কোয়ার্টারে একজন, এবং 24-এ এসে দেখা গেল ফার্স্ট কোয়ার্টারে 2জন লিভ করেছে। এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়ি এক্সিট। তার মানে এই 24-এ এসে, ফার্স্ট কোয়ার্টারে এসে এমপ্লয়ীদের এক্সিট করার রেটটা বেশি ছিল। যদি আমরা এই ইনসাইটটা বের করি, তাহলে কিন্তু আসলে ম্যানেজমেন্টের কাছে এটা মেসেজ চলে যাবে যে আমাদের বের করতে হবে 24-এর ফার্স্ট কোয়ার্টারে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন দ্যাট মেড পিপল লিভ দ্য কোম্পানি। ওকে, আর Q3-তে দেখা গেল একজন লিভ করেছে, which is not alarming, but at the same time it can give the management a message যে একটু আমরা 24-এ যেহেতু অনেক অলরেডি 3জন এমপ্লয়ি আছে, সো ওই জায়গাটাতে একটু এক্সপ্লোর করার ব্যাপার আছে কি হয়েছিল। ওকে, আমরা আরেকটু ভিজুয়ালাইজেশনের দিকে যাই। এখানেও একই ব্যাপার, এখানে হ্যাঁ বোঝা যাচ্ছে ইয়ার ওয়াইজ যে হ্যাঁ 24-এ 3জন, 23-তে 2জন, আর 2020-তে একজন লিভ করেছে, আর এনারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ। এখানে একটা খুব চমৎকার ব্যাপার আছে এক্সেলে, এটা হচ্ছে গিয়ে একটা টাইম লাইন। সেখানে আমরা আসলে রেগুলেট করতে পারবো। যেমন এখানে একটা রেগুলেটর আছে, আমরা যদি এটাকে এদিক ওদিক করে দেখতে চাই, আমাদের গ্রাফটা কিন্তু সেভাবে করে মুভ করবে। সে আমি এরকম যদি টাইম লাইনটা ছোট করে দিই, তাহলে আমাদের গ্রাফটার চেহারা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এই টাইম লাইনটা দিয়ে আসলে আমরা অনেক কিছু ডিসাইড করতে পারবো, মানে এটা আসলে ফিল্টারের মতো কাজ করে, রাইট? সো এটাকে বলে হচ্ছে কি টাইম লাইন। স্লাইসারও আছে, এটাও অ্যাড করতে পারে। নেক্সট স্টেপে আমরা যদি যাই, কিছু ভ্যালু বের করতে হবে। টোটাল এমপ্লয়ি আমরা কাউন্ট দিয়ে বের করতে পারি, এমপ্লয়ি এক্সিট আমরা কাউন্ট দিয়ে বের করতে পারি, টার্নওভার রেট, অ্যাভারেজ টেনিওর, এগুলো সব হচ্ছে ফর্মুলা, রাইট? আর আরেকটু কিছু ভিজুয়ালাইজেশন আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে অ্যাট্রিশন টাইপ যেটা দেখিয়েছি, এটা পাই চার্ট দিয়ে সুন্দর করে দেখা যায় যে দেখা যাচ্ছে ভলেন্টারিলি বেশি, ইনভলেন্টারিলি কম। আর লাস্টলি হচ্ছে কোন স্টেট থেকে কতজন এমপ্লয়ি যারা অলরেডি লিভ করেছে কোম্পানি, তারা কোন কোন স্টেট থেকে অরিজিনালি ছিল। So দেখা গেল নিউ ইয়র্কে 3জন এমপ্লয়ি ছিল, ক্যালিফোর্নিয়ার একজন, নিউ জার্সির একজন, আর টেক্সাসের একজন। ওকে, আমরা টোটাল 6জন এমপ্লয়ের কথা বলছি যারা লিভ করেছে, 3জনই ছিল নিউ ইয়র্কার। সো এটা একটা এক ধরনের ডিসিশন হতে পারে, নট ডিসিশন, এক ধরনের ইন্ডিকেশন হতে পারে যে নিউ ইয়র্কের এমপ্লয়িরা হয়তো ওখান থেকে বেটার অপরচুনিটি পেয়ে তাড়াতাড়ি লিভ করছে। ওকে, সো আমরা
পাইথন আর এক্সেল দিয়ে মোটামুটি এক ধরনের অ্যানালাইসিস করলাম। এছাড়াও আমাদের আরেকটা টুল আছে যার নাম হচ্ছে ট্যাবলো, যেটা ভিজুয়ালাইজেশনের জন্য মোটামুটি বস। সো এখান থেকে আমি যে টেনিওর যেটা ক্যালকুলেট করেছি সেটার একটা জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদের ভিজুয়ালাইজেশনের। সো এখানে আমি এই যে অ্যাভারেজ টেনিওরটা কম্পিউট করেছি। প্রথমে আমি এই ফর্মুলাটা বসিয়ে আমি ক্যালকুলেট করে তারপরে ভিজুয়ালাইজেশনটা করেছি। সো ট্যাবলোতে আসলে ফর্মুলাও বসানো যায় এবং তারপর সেই ফর্মুলাটা দিয়ে একটু সুন্দর ভিজুয়ালাইজেশন তৈরি করা যায়। ওকে, সো ব্যাক টু আওয়ার স্লাইড। সো এই সব ধরনের কাজ, এই যে স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 2, স্টেপ 3, 4, চার্টস অ্যান্ড ভিজুয়ালস সবগুলাই আপনাদের দেখিয়েছি। এই কেপিআই গুলা আমরা সবগুলা বের করে দেখিয়েছি। অন টপ অফ দ্যাট আমরা কিন্তু আমাদের ডেটা থেকে কোয়ারি করতে পারি। কোয়ারিটা হচ্ছে গিয়ে আমরা সিকুয়েল দিয়ে করতে পারি, রাইট? সেখান থেকে আমরা কি কি বের করতে পারি? সেখান থেকে আমরা এক্সিট, কোন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, যে ব্যাপারগুলো এতক্ষণ ধরে দেখালাম সেই কোয়ারি গুলো আসলে আমরা সিকুয়েলেও করতে পারি। অ্যাভারেজ টেনিওর আমি দেখিয়েছি এক্সেলে, সেটা আমরা সিকুয়েলে বের করতে পারি। সো আলটিমেটলি এত যে অ্যানালাইসিস করলো আমার সেই এইচআর এর ফ্রেন্ডটা, সেখান থেকে আমরা কি কি বিজনেস ইনসাইট বের করে আনতে পারি। এন্ড অফ দ্য ডে এইগুলা কিন্তু আপনার আউটকাম। হ্যাঁ, আপনি একটা সুন্দর ভিজুয়ালাইজেশন তৈরি করছেন, সেখান থেকে আপনি একটা ড্যাশবোর্ড করছেন, ডেটা অ্যানালাইসিস করে কতগুলা ফর্মুলা দিয়ে ভ্যালু বের করেছেন, বাট এন্ড অফ দ্য ডে আপনার কাছে কিন্তু কিছু ইনসাইট চাচ্ছে। ডেটা রিলেটেড যত ধরনের কাজই আছে সবগুলার আলটিমেট গোল কিন্তু ইনসাইট থেকে কিভাবে বিজনেসটা ইমপ্রুভ করা যায়। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা হচ্ছে কি কানেক্টিং লাইনটা, আসলে যে আপনার কাছে কিছু ডটস আছে, ওর কাছে ডটস আছে, ডট গুলাকে কানেক্ট করার লাইনটা হচ্ছে আসলে বিজনেস ইনসাইট। ওকে, সো এখান থেকে কি কি ইনসাইট আমরা আমাদের হায়ার ম্যানেজমেন্টকে দিতে পারি বিজনেসের ইমপ্রুভমেন্টের জন্য? হুইচ ডিপার্টমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট টার্নওভার? ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা দেখেছি যে কোনো ডিপার্টমেন্টের হাইয়েস্ট না, প্রতি ডিপার্টমেন্ট দুইটা 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 করে ভ্যালু ছিল। Is turnover monthly mostly voluntarily? Yes, it was voluntarily. 5 জনই ছিল voluntarily. Are employees leaving early, like less than 2 years? এটা আমরা যে ভ্যালুটা বের করেছি 3 ছিল অ্যাভারেজ, সো ইটস নট লেস দ্যান 2 years, which is a good thing. At least এমপ্লয়িরা 3 বছর থাকছে। Which managers or locations need attention? এটা খুব ইম্পর্টেন্ট। এইটা কিন্তু টপ ম্যানেজমেন্টের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে, যে কোন ম্যানেজাররা তাদের এমপ্লয়ীদের সাথে তাদের রিলেশন অত ভালো হচ্ছে না বলে এমপ্লয়িরা অন্য জায়গায় লিভ করছে। এইটা একটা খুব ভালো অ্যাটেনশনের জায়গা। 2 হচ্ছে কোন লোকেশনের এমপ্লয়িরা বেসিকলি খুব ফাস্ট লিভ করছে অফিস। সো আমরা লোকেশন থেকে দেখেছি নিউ ইয়র্কের বারটা সবচেয়ে হাই ছিল, রাইট? সো নিউ ইয়র্কাররা তাড়াতাড়ি লিভ করে, সো ওই দিকটা একটু অ্যাটেনশন দেওয়া দরকার। অ্যাট দ্য সেম টাইম আমরা ম্যানেজার দিয়ে কিছু ভিজুয়ালাইজেশন করি নাই, কিন্তু এটাও একটা ইনসাইট হতে পারে। ইজ টার্নওভার ইনক্রিজ ওভার টাইম? হ্যাঁ, আমরা দেখেছি যে প্রথম 2 বছরে টার্নওভারটা কিছু কম ছিল, 24 ইট ওয়াজ লিটল বিগার, রাইট? সো নেক্সট ইয়ারের ডেটা পেলে হয়তো আমরা বলতে পারবো যে এটা আসলে কি ইনক্রিজিং দিকে ট্রেন্ডটা যাচ্ছে, নাকি ইটস স্লাইটলি ইনক্রিজ ইন দ্য মিডল অ্যান্ড দেন এগেইন ইট ইজ ইন এ ডিক্রিজিং লাইন। প্যাটার্নটা ধরতে পারবো যদি আমরা পরের বছরের ডেটাও পাই। সো যখন একজন অ্যানালিস্ট হিসাবে আপনার সামনে একটা র ডেটা থাকবে, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে অ্যানালিস্টের মতো। ওকে, এই ধরনের ইনসাইট গুলো আপনার মাথায় থাকতে হবে। কিছু স্ট্র্যাটেজিক লেভেলের জিনিস থাকতে হবে, যে কিছু লোকেশন ওয়াইজ কিছু, এই যে এই জন্য এটাকে ইয়েলো করলাম, যে এই ধরনের কিছু স্ট্র্যাটেজিক ব্যাপার যদি আপনার মাথায় থাকে, যে হ্যাঁ এখানে বোধহয় কোনো একদিকে অ্যাটেনশন দেওয়ার দরকার, যে এই জায়গায় যদি ইমপ্রুভমেন্ট যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমরা টার্নওভারটা কমাতে পারবো, অথবা আমরা যদি স্যালারির দিকে একটু বেশি অ্যাটেনশন দিতে পারি তাহলে হয়তো টার্নওভারটা কমানো যাবে। এই ধরনের কিছু সাজেশন আপনার সাইড থেকে থাকতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওটা হতে হবে বেসড অন ইয়োর ডেটা, বেসড অন ইয়োর অ্যানালাইসিস, রাইট? আচ্ছা, যখন আমরা বলছি যে আমরা ডেটা পাওয়ার পরে অ্যানালিস্টের মতো চিন্তা করব, সো এই অ্যানালিস্ট হতে পারে যে কোনো সেক্টরে। একটু আগে আমি এইচআর নিয়ে কথা বলেছি, সেম গোস ফর সেলস, রাইট?
সেলস এর ক্ষেত্রে তো মানে ডেটা মানে অহরহ পাওয়া যায়, ভেরি অ্যাভেলেবল, রাইট? সো সেলস ডেটা নিয়ে একটা সেলস ট্রেন্ড বের করা, এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ভেরি বেসিক ওয়ার্ক অফ অ্যান অ্যানালিস্ট। সো আপনার কাছে যদি সেলস ডেটা থাকে, সেখান থেকে আপনি সেলস ট্রেন্ডটা ইজিলি বের করতে পারেন। প্রোডাক্ট অ্যানালিস্ট, আপনার কাছে প্রোডাক্টের লিস্ট আছে, কোন প্রোডাক্টটা ভালো করছে মার্কেটে এবং কোন প্রোডাক্টটার ভালো করার কারণ কি, বা কোন একটা প্রোডাক্ট কোন এইজ লেভেলের মানুষের কাছে বেশি পপুলার হচ্ছে, বা কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ, কোন পজিশনের মানুষজনের কাছে বেশি পপুলার হচ্ছে, সেটার যদি একটা ট্রেন্ড বের করা যাচ্ছে, এটা হচ্ছে ইয়াংদের জন্য বেশি অ্যাপ্লিকেবল, বা স্টুডেন্টরা হয়তো কোনো একটা প্রোডাক্ট কনজিউম করছে বেশি, এই ধরনের কোনো একটা ইনসাইট যদি আপনি বিজনেসকে দিতে পারেন, আপনার মনে হয় না যে সেটা আপনার মানে ভ্যালুটাকে অনেক বাড়িয়ে দেবে আপনার কোম্পানিতে? সেম গোজ ফর ডিজিটাল মার্কেটিং, রাইট? সো আপনি একটু নর্মাল ডিজিটাল মার্কেটিং টিমে আছেন, আপনার কাছে যদি মার্কেটিং এর ইনফরমেশন থাকে, আপনি কি সেই ডেটাকে ইউজ করে একটা অ্যানালিটিক একটা ডিসিশন মেকিং এর পজিশনে যেতে পারেন না, যেখানে হয়তো আপনি ডিসিশন নিচ্ছেন না, কিন্তু আপনি ডিসিশন মেকিংটাকে হেল্প করছেন আপনার অ্যানালাইসিস দিয়ে। সো এন্ড অফ দ্য ডে আমার পয়েন্ট ওইটাই, যে আপনি যেই পজিশনে থাকেন, আপনার সাথে ডেটা আছে, আপনার কাছে কিছু র ডেটা আছে, ওয়াই ক্যান্ট ইউ মেক বেটার ইনসাইট অ্যান্ড বেটার স্টোরিজ ফ্রম দোজ ডেটা, যেটা আপনার বিজনেসটাকে আলটিমেটলি নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে, সেটা একটা দিক নির্দেশনা দিবে, রাইট? ফ্রম দ্যাট নোট বলতে চাই যে কি কি পজিশন আসলে ওপেন হয়ে যাচ্ছে আমাদের জন্য। প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড ডেটা অ্যানালিস্ট, অফকোর্স, বিজনেস অ্যানালিস্ট, যেটা এই দুইটা আসলে আমরা ডিরেক্টলি কভার করছি। এরপরে রেলিভেন্ট আর কি হতে পারে, বিজনেস সিস্টেম অ্যানালিস্ট, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, অফকোর্স, অপারেশন, প্রোডাক্ট অ্যানালিস্ট, একটু আগে বললাম, এটা খুব শোনা যায় ইদানিং, বিআই অ্যানালিস্ট, ওকে, বিজনেস ইন্টেলিজেন্স, আর স্ট্র্যাটেজি অ্যানালিস্ট। সত্যি কথা বলতে ডেটা অ্যানালিস্ট কাজটা খুবই স্ট্র্যাটেজিক একটা কাজ, তারপরও শুধু স্ট্র্যাটেজির জন্য একজন অ্যানালিস্টের দরকার হতে পারে। বাট এগেইন আমি বলতে চাচ্ছি যে সবগুলাই যেহেতু অ্যানালিস্টের পজিশন, আপনারা কিন্তু এই প্রোগ্রামের পরে এক্সপেকটেশন রাখতেই পারেন যে এই পজিশনগুলা আপনাদের জন্য অ্যাক্সেসেবল হচ্ছে, নট 100%, মেবি 80%, 85%, ডিপেন্ডিং অন দ্য ডোমেইন। কারণ আপনি ফিনান্সে আছেন, আপনার ফিনান্সের ডোমেন সম্পর্কে খুব ভালো আইডিয়া, এই কোর্স থেকে আপনি স্কিলগুলা গ্যাদার করলেন, ডেটা রিলেটেড, ডেটা অ্যানালাইসিস রিলেটেড স্কিলগুলা গ্যাদার করলেন, আপনি ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে অলমোস্ট প্রিপেয়ার্ড, লাইক 98% প্রিপেয়ার্ড, 99% প্রিপেয়ার্ড। আপনি আছেন বিজনেস লাইনে, সিস্টেম অ্যানালিস্ট, হোয়াই নট? আপনি আছেন মার্কেটিং এ, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, অফকোর্স। সো ডোমেইন নলেজ একটা ব্যাপার, কিন্তু আপনি যদি সেই ডোমেইনেই থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য শুধু এই অ্যানালিস্ট পার্টটা আসলে এই প্রোগ্রাম থেকেই হয়ে যাচ্ছে, ওই প্রিপারেশনটা চলে আসছে। আর এটা হচ্ছে কতগুলা এক্সাম্পল লিঙ্কডইন থেকে আসলে যে জেডি গুলো আমি কালেক্ট করেছি। সো সবগুলা জব ডেসক্রিপশন এখন এমপ্লয়ার যে ধরনের স্কিল সেট চায় এমপ্লয়ীদের মধ্যে, ক্যান্ডিডেটদের মধ্যে, সেগুলা মার্জ করে আসলে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, কোর্স ডিজাইন করে আসলে আমরা কি আউটকাম আনতে পেরেছি সেটা আমি আসছি। তার আগে কয়েকটা স্টেপ আপনাদেরকে বলবো, যে স্টেপ বাই স্টেপ যদি আমরা যাই এই প্রোগ্রামে, তাহলে কি কি করব বেসিকলি। সো এই পয়েন্টে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে, মানে এর আগ পর্যন্ত যেগুলা নিয়ে কথা বললাম, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সো স্টেপ গুলা কি কি অ্যানালিস্ট হওয়ার জন্য? ফার্স্ট অফ অল আমাদের কি কি স্কিল আমরা এই যে মার্কেট রিসার্চ করে পেয়েছি, আর আজকেও আপনাদেরকে অলরেডি ছোট করে ডেমো দেখালাম যে কি কি টুল বা কি কি স্কিল আসলে আমরা কাজে লাগাতে পারি। সো এক্সেল আমি দেখালাম, এক্সেল হচ্ছে সবচেয়ে বড় সার্কেলটা আছে, সবচেয়ে বড় বাবলটা আছে। তারপর হচ্ছে পাওয়ার বিআই বা ট্যাবলো, এই দুইটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, আপনাদেরকে ছোট করে একটু ট্যাবলোটা দেখালাম। পাওয়ার পয়েন্ট তো বেসিকলি মাইক্রোসফটের, অফিস দিয়ে কভার করবে। সো পাওয়ার পয়েন্ট, অফিস, ওয়ার্ড, এক্সেল সবই আসলে মাইক্রোসফটেরই। বাট এক্সেলটা যেহেতু ডেটার জন্য স্পেশালি
ডিজাইন। সো এক্সেলটা আমরা কভার করব। অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে পাইথন দেখানো হয়েছে, আর সিকুয়েলটা আজকে দেখাইনি, কিন্তু সিকুয়েলটা অফকোর্স আমাদের প্রোগ্রামের মধ্যে একটা বড় পার্ট জুড়ে আছে। সো এই চারটাই আমাদের স্কিল বা টুল হিসাবে আসলে আমরা সিলেক্ট করেছি। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমরা এআই এবং মেশিন লার্নিং এর মডেলগুলা আপনাদেরকে শেখানো হবে, এবং আপনারা যাতে ডিপ্লয় করতে পারেন, ভ্যালিডেট করতে পারেন, সেটা ইনক্লুড করা হয়েছে এই কোর্সে। সো এই চারটা আমাদের বিগেস্ট মডিউল, এবং তার সাথে যদি মেশিন লার্নিং আর এআই মডেল দিয়ে দিই, সেটা 5 নাম্বার মডিউল হিসাবে থাকবে। ওকে, সো দিস ইজ স্টেপ নাম্বার 1, টু গেইন দি স্কিলস, টু অ্যাকোয়ার দি স্কিলস। স্টেপ নাম্বার 2, শুধু এই প্রোগ্রামটা স্কিল অ্যাকোয়ার করার প্রোগ্রাম না, জায়গা না। আমরা কি করছি, এই স্কিলগুলোকে ইউজ করে একটা প্রজেক্ট করার জন্য আপনাদের হেল্প করব। প্রজেক্টটা কেন দরকার? প্রজেক্টটা এখন প্রত্যেকটা এমপ্লয়ার আসলে আপনার প্রজেক্টটা দেখতে চায়। একটা বড় পোর্শন থাকে যে লাস্ট কি প্রজেক্টে আপনারা কাজ করেছেন। ওকে, এটা কিন্তু ইন্টারভিউ, আমি লাস্ট অনেক বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা ইন্টারভিউ কল পেয়েছে, এবং তারপর আমার সাথে ডিসকাস করেছে যে তাদের ফার্স্ট স্ক্রিনিং এই আসলে জিজ্ঞেস করে যে লাস্ট প্রজেক্ট কোনটা করেছো, কোন স্কিল ইউজ করে কি করেছো, এক্সপ্লেইন করছো। এটা একটা বড় পার্ট, প্রজেক্টটা আমাদের ভালোভাবে করতে হবে। এবং মানে এটা শুধু ইন্টারভিউ অ্যান্সার দেওয়ার জন্য না, আপনারা যে স্কিলগুলা শিখলেন সেটার একটা এটা টেস্টিমনি যে আসলে স্কিলগুলো অ্যাপ্লাই করে আপনারা আসলে রিয়েল লাইফ একটা কাজ করতে পারছেন। ওকে, আর যখন আপনারা ওই কাজটা করতে যাবেন দেখবেন ছোট ছোট অনেকগুলো হয়তো গ্যাপ ছিল, যেগুলা ওই টুলটা লার্ন করার সময় আপনারা বুঝতে পারেন না, কিন্তু যখন একটা ফুল প্রজেক্ট কাজ করবেন তখন ওই গ্যাপগুলো আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন। সো তখন ওই গ্যাপগুলো যখন আপনারা নিজেরা অথবা আমার হেল্প নিয়ে যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আপনারা কিন্তু কনফিডেন্সটা পেয়ে যাবেন। সো আপনারা নিজেরা ইন্টারভিউর জন্য নিজেদেরকে 50% প্রিপেয়ার করলেন, তারপরে তো আমাদের এন্ড থেকে আমরা আরো হেল্প করছি আপনাদেরকে ইন্টারভিউ রেডি করার জন্য, কিন্তু আপনাদের যে কনফিডেন্স লেভেলটা হাই হচ্ছে সেটা কিন্তু প্রজেক্ট থেকে হচ্ছে। ওকে, স্টেপ নাম্বার 3, এই যে প্রজেক্টগুলো করলাম, এই প্রজেক্টগুলো আমরা একটা পোর্টফোলিওতে রেখে দিব। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হতে পারে গিটহাবে, হতে পারে উইক্সে। ইভেন গিটহাব আর উইক্সে আপনারা রেখে যে লিঙ্কটা ক্রিয়েট হবে, ওই লিঙ্কটা আপনারা পোস্ট করতে পারেন লিঙ্কডইনে। ওকে, সো এটাতে আপনাদের এমপ্লয়ারদের আরো চোখে পড়ার বেশি পসিবিলিটি থাকবে, যে এমপ্লয়াররা জানবে ওকে এই ক্যান্ডিডেটটা শুধু এই স্কিল নাই, সে বেসিক্যালি কাজগুলা করেছে এবং সেটার লিঙ্ক আমি দেখতে পাচ্ছি তার পোস্ট করা একটা পোস্টে, রাইট? সো এইটা অনেক বড় একটা শোকেস, এই পোর্টফোলিওটা দিয়ে আপনার পুরা কাজের একটা কমপ্লিট প্যাকেজ আপনি শো করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে রেজুমি নিয়ে যখন ফাইনালি মার্কেটিং লেভেলে কাজ শুরু হবে, আমার রিকোয়েস্ট থাকবে যে এই যে আপনাদের স্কিলগুলা, এগুলো যাতে সুন্দর করে আপনার রেজুমিতে মেনশন করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনাদের প্রজেক্ট গুলাও যাতে সুন্দর করে হাইলাইটেড হয়। প্রজেক্ট একদম যে কাজগুলো আপনারা করেছেন খুব অথেন্টিক কিছু কাজের কথা থাকবে আপনাদের রেজুমিতে। আর এইগুলা আলটিমেটলি আপনার এক্সপিরিয়েন্স হিসেবেও কিন্তু আপনি রেজুমিতে দেখাতে পারবেন। সো একদিক থেকে যে শুধু লাভ হচ্ছে সেটা না, কিন্তু আপনার দুই সাইড থেকে হচ্ছে, আপনার কনফিডেন্স বাড়ছে, আপনার পোর্টফোলিও রিচ হচ্ছে, আপনার এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হচ্ছে। সো মানে মাল্টিপল বেনিফিটস আসলে প্রজেক্ট গুলা করার। সো এটা হচ্ছে মোটামুটি সামারি, আমরা এই প্রোগ্রামে কি কি টেকনোলজি ইউজ করব। এই প্রোগ্রামের জন্য আমি এক্সপেক্ট করব সবাই ফুল ফ্লেজ একটা ল্যাপটপ নিয়ে রেডি থাকবে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, যে কোনো ওএস এর হতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি পাইথন আজকে দেখালাম আপনাদেরকে, পাইথনের ডিফারেন্ট লাইব্রেরি আমরা ইউজ করব। ডেটাবেজ আমরা মাইসিকিউএলটা ইউজ করব, আর ভিজুয়ালাইজেশনের জন্য আজকে আপনাদের অলরেডি ট্যাবলো দেখালাম, পাওয়ার বিআইও হালকা করে আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে, আর পাইথন তো আছেই। সো হ্যাঁ, বটম লাইন হিসাবে একটা কথাই বলি যে
ডেটা অ্যানালিস্টের কোর্স প্রচুর জায়গা থেকে অফার করা হয়, ইউডেমি থেকে স্টার্ট করে কোর্সেরা, ইভেন আপনি ইউটিউবেও করতে পারেন, রাইট? তাহলে বুট ক্যাম্পের আসলে ব্যাপারটা কি? বুট ক্যাম্পের ব্যাপারটা হচ্ছে যে এগুলা লাইভ ক্লাস। মোস্ট অফ দ্য টাইমস আপনারা যদি মিস না করেন তাহলে কিন্তু ক্লাসগুলো লাইভ হচ্ছে। তো লাইভ একজন ইনস্ট্রাক্টর যখন আপনার সামনে কিছু একটা শেখাচ্ছে, সেটার একটা বেনিফিট থাকে যে আপনি একদম ফেস টু ফেসের একটা বেনিফিটটা আপনি পেতে পারেন। 2 নাম্বার হচ্ছে আপনি যদি কোথাও আটকে যান, আমি সরাসরি আপনাকে হেল্প করছি ওই জায়গা থেকে আপনাকে প্রবলেমটা ফিক্স করে আনতে। 3 নাম্বার হচ্ছে আপনি যখন অনেকের সাথে একসাথে একটা কিছু শিখছেন তখন কিন্তু ওই কোলাবোরেটিভ এক ধরনের অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। এইটা খুব দরকার। এটা কিন্তু একজন একা একা যদি বাসায় বসে কোর্স করে ওই ব্যাপারটা হয় না। আমাদের মাইন্ড বা আমাদের ব্যাকগ্রাউন্ড আসলে ঠিক ওভাবে করে ইউজ টু না। আমরা ওই মানে ড্রাইভটা সবসময় থাকে না যে নিজে নিজে একটা কিছু শিখলে প্রতিদিন একই টাইমে একই সময় বসে ওই জিনিসটা কমপ্লিট করবো। সো দেখা যায় মোস্ট অফ দ্য টাইম অনলাইন কোর্সগুলোতে হাফ ওয়েতে এসে কেউ আর কন্টিনিউ করে না। তো যখন এরকম একটা বুট ক্যাম্প বা এই ধরনের একটা কোহোর্টে একটা কেউ একদম উইলিংলি জয়েন করে তখন কিন্তু এটা কমপ্লিট করার এক ধরনের আর্জ থাকে। প্লাস ওই অ্যাডভান্টেজটা আপনারা পাচ্ছেন যে একজন লাইভ ইনস্ট্রাক্টর, এটা যেহেতু ইনস্ট্রাক্টর লেড একটা প্রোগ্রাম, আমি কিন্তু আপনাদের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। আপনারা ক্লাসে এসে আমাকে জাস্ট দেখাবেন, স্ক্রিন শেয়ার করবেন, আই ক্যান সলভ দ্যাট। আমি যতদূর পারি আপনাদেরকে হেল্প করব জিনিসটা রিজলভ করে ফেলতে। আর এই যে আপনাদের লার্নিংটা আমরা একটা ডিজাইন করেছি পুরো কোর্সটা, সেভাবে করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। সো এটা একটা স্ট্রাকচার্ড প্রসেস। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো একটা কোর্স করেন এটা আপনার ওয়েতে যাবে, অনেক সময় অগোছালো হয়, আনস্ট্রাকচার্ড ওয়েতে আগায়, একদিন ক্লাস করলেন আরেকদিন করলেন না, অনেক ধরনের এলোমেলো ব্যাপার থাকে। কিন্তু এই কোহোর্টটা আসলে খুব স্ট্রাকচার্ড ওয়েতে ডিজাইন করা যাতে করে আপনাদের লার্নিংটা স্টেপ বাই স্টেপ হয়। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের শুধু লেকচার বেস না, আপনারা নিজেরাও সাথে সাথে করে আমার সাথে পার্টিসিপেট করবেন। আর এট দ্য এন্ড অফ দ্য কোর্স আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করছি, উইচ ইজ এ হিউজ বেনিফিট ফর ইউ, রাইট? সো এটাই আসলে আমার বটম লাইন ছিল যে এটা খুব স্ট্রাকচার একটা ওয়ে হবে। আপনাদেরকে যেই গোলই আপনাদের থাকুক, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট গোল থাকবে, বাট ওই গোলটা রিচ করার জন্য খুব অর্গানাইজড একটা অ্যাপ্রোচ হবে আমাদের। আশা করব আপনারা থাকবেন নেক্সট ক্লাসগুলোতে আমাদের সাথে। সো মোটামুটি আমার সাইড থেকে আজকে এতটুকু ছিল। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? থ্যাংক ইউ। মিস্টার মেহেদি খান বলেছেন হাউ ডু এনরোল ইন ক্লাস। আচ্ছা, এনরোলমেন্টের জন্য ওই যে আপনাদের সাথে যারা কন্ট্যাক্ট করে ক্যারিয়ার অ্যাডভাইজার, ওনারা আপনাদেরকে এনরোল করিয়ে দিবে। I can join the lectures. Will it be recorded? Yes, it will be recorded. But ওইটাই ব্যাপার যে যদি সিনক্রোনাস ক্লাস হয় তাহলে খুব ভালো হয়, কারণ আপনার প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আদারওয়াইজ আর যদি কোনো উপায় না থাকে তাহলে রেকর্ডিং তো থাকবে, রেকর্ডিং গুলো দেখে নিতে পারবেন। ওয়ার্ক ওয়েডনেসডে টু স্যাটারডে 7। হ্যাঁ, আসলে অনেকের ওয়ার্কিং শিফট একটু ডিফারেন্ট হয়, তো সবার সাথে ম্যাচ করাটা ডিফিকাল্ট। এই জন্য মোটামুটি একটা কমফোর্টেবল টাইম মোটামুটি সবাই অনেকেই ম্যানেজ করতে পারে এরকম একটা টাইম দেখে আমরা করি। বাট হ্যাঁ, রেকর্ডিং থাকছে, আপনারা এনরোলড হলে রেকর্ডিং গুলো পেয়ে যাবেন সবগুলো। আপনাদের একটু ডিউরেশনটা বোধহয় বলা হয়নি। আমাদের ডিউরেশন হচ্ছে গিয়ে 4 মান্থস। 4 মান্থসের মধ্যে আমরা ট্রাই করি শেষ করে দিতে, বাট অনেক সময় হয় যে কমপ্লেক্সিটির ভ্যারিয়েশন থাকে। অনেক ব্যাচের অনেকে আরো ডিপের অনেক কিছু জানতে চায়, তখন হয়তো 4 মান্থস 1 উইক বা 2 উইকস একটু বাড়াতে হয়, ডিপেন্ডস। বাট অ্যাভারেজে বলা যায় 4 উইকসের মধ্যে আমরা কমপ্লিট করে দিই। 5টা মডিউল তো, সো 4 উইকস অ্যাটলিস্ট লাগে। 4.5 মাস 5 মাস খুব কমপ্লেক্স কিছু না হলে লাগে না। এই তো। আর সবগুলো যে 1 মাস করে সেটা না, যেমন পাইথন আর সিকুয়েল আমরা বেশি ওয়েটেজ রাখি, সো ওটাতে 1-1.5 মাস অ্যাটলিস্ট লাগে শেখার জন্য। প্রজেক্ট কমপ্লিশনের জন্য একটা টাইম দিতে হয়, কারণ অফকোর্স প্রজেক্ট তো একটু টাইম নিয়ে কমপ্লিট করতে হয়। আর এক্সেল ট্যাবলেও এগুলো যেহেতু একটু ইজিয়ার, সো এগুলাতে একটু কম টাইম লাগে, 1 মাস লাগে না, 2 to 3 উইকস আমরা ধরি। ওই সব মিলিয়ে অ্যাভারেজে 4 মাস 16 উইকসের মতন টাইম। তবে একটা যেটা প্রবলেম যে সামনে 2টা ঈদ আছে আমাদের নেক্সট 4 মান্থসের মধ্যে, সো ওই জন্য হয়তো আমাদের কিছু এক্সেপশন ক্রিয়েট করতে হতে পারে। এগেইন আমি ম্যানেজমেন্টের সাথে জানাবো যে টেন্টেটিভ ডেট কবে ক্লাস স্টার্ট করার, এবং
ক্লাস টাইমিংটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি রোজার জন্য। Just a quick question, আপু. ইয়েস। After 4 months, আমাদের লাইক প্ল্যানিংটা হচ্ছে কিরকম? লাইক আপনারা কি রেজুমে বিল্ডিং অথবা হুম হুম জব সার্চিং এর দিকে আপনারা কতটুকু হেল্পটা করেন? রাইট। 4 মান্থসটা আসলে শুধুই যে একাডেমিক পারপাসটা, আমার পার্টটা, ওকে। সো আফটার 4 মান্থস হচ্ছে গিয়ে পরের মাস থেকেই আপনাদের পুরো মার্কেটিং শুরু হয়ে যাবে। সো রেজুমে বিল্ডিং হচ্ছে গিয়ে ফার্স্ট, তারপরে হচ্ছে গিয়ে ইন্টারভিউ প্রিপারেশন সেটা হয়। এবং ইন্টারভিউ প্রিপারেশনের সময় আমি ইউজুয়ালি যেটা করি, আপনাদের প্রজেক্টগুলো যদি ইনকমপ্লিট থাকে সেগুলো কমপ্লিশন প্যারালালি হতে থাকে। অ্যাট দ্য সেম টাইম ওগুলো হচ্ছে গিয়ে গিটহাবে পোর্টফোলিও কমপ্লিট করার ওই পার্টটাও করতে থাকি। সো এই দুটো জিনিস প্যারালালি চলতে থাকে। আপনাদের রেজুমি তৈরি করে মার্কেটিংও শুরু হয়ে যায়, ওটা হচ্ছে গিয়ে রেজুমি টিম করে, মার্কেটিং যারা তারা করে। আর আমরা আমাদের সাইড থেকে আমাদের প্রোফাইলটাকে যাতে আর একটু রিচ করা যায় সেইটা করতে থাকি। সো এটা 4 মাসের পরে। আচ্ছা, ওয়ান মোর কোয়েশ্চেন, ওইটা হচ্ছে ওখানে আমি দেখলাম ইন হাউস আপনারা লাইক ইন্টার্নশিপের মতো কিছু একটা পাইছিলাম। হুম I'm হুম not sure exactly. Like, আপনার হুম suppose before getting the job, at least হুম hands-on practice যেটা বলে, like at least experience-টা, so that হুম ইন্টারভিউতে আমরা বলতে পারি। সো ওইটাকে আপনারা রাইট। প্রোভাইড করেন? সাপোজ আমি থাকি বাফুতে, আপনাদের হুম কি লাইক রিমোটলি আপনারা এটা কি প্রোভাইড করেন নাকি করেন না? এটা আসলে চিন্তা ভাবনা করা হচ্ছে যে রিমোটলি আসলে কিছু ফ্রিল্যান্সিং বা এই ধরনের কিছু কি করা যায় কিনা। কিছু প্রজেক্ট বেসড কাজ তো থাকেই। এখন এটা এখনো চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু কনফার্ম না। আমি এই জন্য আপনাদের প্রমিস করতে পারছি না যে একদম ইনহাউসের অপরচুনিটিটা আছে, কিন্তু চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, রিমোটলি এই যে 1 থেকে 3 মাসের কিছু প্রজেক্ট থাকে, আমরা চেষ্টা করছি ওগুলাকে অ্যাক্সেস করতে। ওগুলা যদি পাওয়া যায়, আপনারা যদি রেডি হয়ে যান ওই টাইমের মধ্যে, ওয়াই নট, আপনাদের সাথে কানেক্ট করে দেওয়া হবে, আপনারা ডিরেক্টলি ওখানে এক একটা প্রজেক্ট করলেন, রাইট? এটা ওকে, খুব দ্যাট উইল ভালো বি হয়। গ্রেট। Yep. রাইট, এটা কিন্তু দুই সাইড থেকেই ভালো, মানে উইন উইন সিচুয়েশন। কারণ আপনাদের প্রজেক্ট সুন্দর একটা অ্যাড হচ্ছে এক্সপিরিয়েন্স হিসেবে, আবার এইদিকেও আমাদেরও সাকসেস হিসেবে দেখতে পারছি যে আমরা আসলে প্রোভাইড করতে পারছি ডেটা অ্যানালিস্ট, রাইট, এই প্রোগ্রামের পরে। সো ওয়াই নট। জি জি, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। মিস্টার ফয়সাল মাহমুদ, ডু ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন? মানে আপনার হাত আবার রেজ দেখতে পাচ্ছি। ইউ ক্যান আস্ক মি, কিউএনএ টাইম তো। ও সরি, মাউসটা ওখানে চলে গেছে, সরি। আচ্ছা, না, ইটস ওকে. Okay, so do you guys have already set projects or do we come one? আচ্ছা, প্রজেক্টের ব্যাপারে বলি যে আমাদের প্রত্যেকটা মডিউলের সাথে প্রজেক্ট অ্যাসোসিয়েটেড, ওকে। এটা পুরো রিয়েল লাইফ প্রজেক্ট, একদম বড় দেখে একটা প্রজেক্টই হবে। এবং সেটা আমি মোটামুটি ডিসাইড করে রেখেছি, আমার নিজের শর্টলিস্ট করা আছে। 4-5টা প্রজেক্ট, এক একটা মডিউলের আন্ডারে 4-5টা থাকে, আপনাদেরকে একটা অ্যাসাইন করা হবে। সো যেহেতু আমাদের 5টা মডিউল হবে, আমি এক্সপেক্ট করবো 5টা মোটামুটি মিড সাইজের প্রজেক্ট হবে। যদি আপনারা একটা বড় ক্যাপস্টোন প্রজেক্ট করতে চান, আমি বলবো যে এই 4টা-5টাকে মিক্স করে আপনারা একটা বড় কিছু দেখাতে পারেন। একটু আগে আমি যেটা দেখালাম যে একটা ইনপুট ডেটা থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে ইনসাইট গুলা, বিভিন্ন টুল ইউজ করে, ওরকম কিছু যদি আপনারা করতে চান করতে পারেন। বাট আমার এক একটা মডিউল ওয়াইজ আমি 5টা প্রজেক্ট অ্যাসাইন করি। ও, আচ্ছা, কেন সবাইকে আনমিউট করতে পারছে না এটার? ওকে, আমি ট্রাই করি। আমার মনে হয় ভয়েসটা সবারটা শোনা জরুরি। আচ্ছা, এখন কি সবাই পারছেন? I think you have the option now to mute or unmute yourself. ওকে, সো মিস্টার মোহাম্মদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম, দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু আনমিউট করে কথা বলতে পারেন, প্লিজ। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি একটু লেট করে আপনার ওয়েবিনারে জয়েন করেছিলাম। জি। আমি এখন অ্যানুয়াল স্টুডেন্ট না, আমি হচ্ছে রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট করেছি বিজনেস অ্যানালিটিক্স এর উপরে। ওকে, বাট নাইস। থিওরিটিক্যালি ওকে। নলেজ জিরো। বাট এটা বলতে পারা যায় যে আমি
এই ফিল্ডের আমার কোনো নলেজ নেই, সেক্ষেত্রে আমি একদম বেসিক থেকে যদি শুরু করতে চাই, এই কোর্সটা আমাকে কিভাবে হেল্প করবে, বা কোর্সটা কিভাবে ডিজাইন করে? এটা কি হচ্ছে আমার আগে স্কিল থাকা প্রয়োজন আছে, নাকি হচ্ছে একদম বেসিক থেকে শেখানো হবে? একদম বেসিক থেকে এটা যেহেতু লাস্ট উইকে একটু ডিসকাস করা হয়েছে, আজকে আমি এটার দিকে আর যাইনি। এটা হচ্ছে গিয়ে একদম প্রথম কথা, আমাদের এই প্রোগ্রামটা একদম জিরো প্রিরিকুইজিট নিয়ে শুরু করা হয়েছে। সো একদম জিরো কোডিং আইডিয়া, স্ক্র্যাচ থেকে আমরা সবকিছু স্টার্ট করব। ওকে, সো আপনার কোনো যদি আইডিয়া না থাকে এই ডোমেইনে, নো প্রবলেম, ইউর অলওয়েজ ওয়েলকাম। এই জন্য আমরা বলছি যে আসলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন যেহেতু এখানে আসছে, কমপ্লিটলি অন্য ডোমেইন থেকে এই কম্পিউটারের নলেজ জিরো থাকা মানুষজনকেও আসলে আমরা ওয়েলকাম করছি এটাতে। সো ইয়া। F1 স্টুডেন্ট। সো হুম হুম আমার নেক্সট টার্গেট H1B ছিল, বাট আই এম নট হোপফুল ফর দ্যাট, বিকজ যে রুলস রেগুলেশন দিচ্ছে সেক্ষেত্রে হুম ওটা খুব টাফ হয়ে যাবে। রাইট। বাট সেই ক্ষেত্রে আপনারা যেমন যে জব সার্চিং এর যে বিষয়টা বলতেছিলেন, বা হচ্ছে মার্কেটিং এর যে বিষয়টা বলছিলেন, সেক্ষেত্রে কি আপনারা এই ধরনের স্টুডেন্টকে জব সার্চ করার জন্য হেল্প করে থাকেন? জি জি, অবশ্যই অবশ্যই। মার্কেটিং টিম যারা, তারা তো পুরো রেসপন্সিবিলিটি নিয়ে, মানে ওরা খুব অ্যাগ্রেসিভলি আপনার জন্য মার্কেট করবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আর ইউ ফ্রম বাংলাদেশ অর? হ্যাঁ, বাংলাদেশ থেকে। ওকে, আচ্ছা, যদি বাংলাদেশ থেকে হয় তাহলে আপনাদের এনশিওর করতে পারি যে আমাদের কিন্তু কিউটা অত বড় না, রাইট? আমাদের ব্যাকলগ অত বড় না। সো যেমন ইন্ডিয়ার যে প্রবলেমটা হয় H1B, বা ধরেন গ্রিন কার্ডের জন্য যে ওদের ব্যাকলগটা থাকে হিউজ। এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশ থেকে এই প্রবলেমটা নাই, উইচ ইজ এ ভেরি গুড থিং। সো প্রসেসের মধ্যে ইনক্লুডেড যদি হয়ে যান, H1B ট্র্যাকেই হোক বা NIW, উইচ এভার দ্য ট্র্যাক ইজ, তাহলে কিন্তু ব্যাকলগ যেহেতু নাই বা খুবই কম, সো যাওয়া যাবে। আর আমার ট্রান্সপোর্টের থেকে এই অফারটা কিন্তু দেয়া হয়, এই সার্ভিসটা কিন্তু আছে ট্রান্সপোর্টের। আমি জানি না আপনাদেরকে এটা বলা হয়েছে কিনা, কিন্তু আপনার ক্যারিয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারেন, এই সার্ভিসটা ট্রান্সপোর্টের দেয় ইমিগ্রেশন রিলেটেড। অফিসের লোকেশনটা বলা যাবে? জি, এটা হচ্ছে নিউ ইয়র্কের কুইন্সে। আপনার একটু যদি ওয়েবসাইটে যান, ওখানে অ্যাড্রেসটা দেয়া আছে। Okay, বুঝছি না। উম, জামাইকা থেকে ইনসাইডে। সো আরেকটা যে বিষয় জানার ছিল, ক্লাস তো পার উইকলি একটা হবে, নাকি হচ্ছে উইকলি জি জি, পার উইকে? পার উইক একটা 2 ঘন্টার, কিন্তু যেহেতু এক ক্লাস থেকে আরেক ক্লাসে একটু গ্যাপ আছে, আমি হচ্ছে টাস্ক দেই নর্মালি, ছোট ছোট টাস্ক। সো ওগুলা যদি আপনারা প্র্যাকটিস করেন, আপনারা টাচে থাকবেন জিনিসটার। আপনার মাথা থেকে চলে গেলে কিন্তু পরের উইকে আবার ক্যাচ করাটা ডিফিকাল্ট। সো ছোট ছোট টাস্কগুলো একটু কমপ্লিট করবেন প্রতিদিন, মেবি 10 মিনিট 15 মিনিট লাগবে করতে। সো একটু টাচে থাকলে ভালো হয়। আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে আপনাদের হচ্ছে একটা বাংলাদেশ কমিউনিটি গ্রুপ থেকে হচ্ছে আপনাদের পাওয়া। তো জি, সেই মার্কেটিং টিম বা ওয়েবসাইট কোনোটাই দেখা হয়নি। আমি কোর্সের ফি বা হচ্ছে এনরোলমেন্ট প্রসেস সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটা না খুব ভালো হয় যদি ক্যারিয়ার অ্যাডভাইজার যারা, তাদেরকে একটু জিজ্ঞেস করেন। আমি একটু একাডেমিক সাইডটা হ্যান্ডেল করি। সো হ্যাঁ, আমি জানি না আপনাদের, না আপনি তো বললেন কারোর সাথে যোগাযোগ হয়নি। আপনি যদি একটু ট্রান্সফোটেকের সাইটে ঢোকেন, বা ইভেন ফেসবুকের যেই অ্যাডটা আছে, ওই অ্যাডের মধ্যেও কিছু নাম্বার থাকে। ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওরা আসলে, বা যে নাম্বারটা ওয়েবসাইটে আছে ওটাতেও কল করতে পারেন, ওরা আসলে আপনাকে একদম কি কি প্ল্যান আছে, ওদের এনরোলমেন্টের প্ল্যান, কি কি অপশন আছে, ইএমআই দেওয়ার না দেওয়ার কিছু ব্যাপার, সবকিছু ব্যাপারে ডিটেল বলতে পারবে। থ্যাংক ইউ। আমি হোপফুলি জয়েন করব। আর নেক্সট ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? আচ্ছা, এইটাও আসলে ডিসাইড করা হয়নি, যেহেতু এই যে রোজার একটা ব্যাপার চলে আসছে এই উইক থেকে। সো এটা একটু আমি কথা বলে জানাবো, আর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, যারা যারা এনরোল করবে জানিয়ে দেওয়া হবে। যদি নেক্সট উইকে স্টার্টও হয়, টেন্টেটিভ ধরে রাখেন যে 23rd-এ, কিন্তু ওইটা চেঞ্জ হতে পারে আসলে। রোজার একটা ব্যাপার থাকে, প্লাস মানডেটা আসলে অনেকের জন্য একটু হেক্টিক হয়ে যায়। তো সবকিছু কনসিডার করে আপনাদের জানানো হবে ফাইনাল ডেট অ্যান্ড টাইম। তবে ধরে রাখতে পারেন 23rd-এ। 23rd। এলস আমরা মার্চে, একবারে শুরু থেকে মার্চের ফার্স্ট উইকে আমরা শুরু করবো, বাট এগেন আপনাদের কনফার্ম করা হবে অবশ্যই ডেট অ্যান্ড টাইম। ঠিক। জি।
থ্যাংক ইউ। আমি আরো কিছু হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। প্লিজ জি একজন। আপু, আসসালামু আলাইকুম। আমি জি, খালিদ ওয়ালাইকুম আসসালাম। হায়দার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসলে অনেক চেষ্টা করেছিলাম প্রথম দিকে আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য, কেন জানি আমি আসলে কথা বলতে পারতেছিলাম না, কিংবা আপনারটাও আমি শুনতে না না, এখানে শুনছিলাম। জি জি জি, এটা আমার এন্ড থেকে ছিল আসলে, টেকনিক্যাল সরি। ইস্যু থাকতে পারে। জি, তো আমার ছোট ছোট কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে প্লিজ। কোশ্চেন যে এই ডাটা অ্যানালিস্টের যে কাজগুলি, এগুলা কি মানে মানে এটা কি আলাদা একটা পোস্ট, নাকি আপনি যেমন কেউ হয়তো ফিনান্সে জব করতেছে কিংবা এইচআর এ জব করতেছে, তার সাথে জাস্ট এটা তার কাজগুলাকে সহজ করার জন্য এই ডাটা অ্যানালিক যে কোর্সটা, এটা তাকে হেল্প করবে, নাকি এটা আলাদা একটা পোস্ট কিংবা আলাদা একটা জায়গা হোল্ড করে, যে যারা অ্যাপ্লিকেশন করবে তারা শুধু এই পোস্টের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, এরকম কিছু? জি আহ, জি জি, এটা আমি শুরুর দিকে আসলে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি যে জি ফার্স্ট অফ অল এটা তো একটা আলাদা করে পোস্টই আছে। আপনি যদি বড় বড় কোম্পানিগুলোও দেখেন, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এই দুইটা একদম পজিশন থাকেই, মানে অ্যাক্টিভ থাকলো বা অলরেডি ফিল্ড আপ থাকলো, কিন্তু এই একটা পজিশন থাকে। এটার সাথে রিলেটেড থাকে হচ্ছে যে এই ধরেন মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, সব দেখেন অ্যানালিস্ট অ্যানালিস্ট অ্যানালিস্ট, হ্যাঁ। সো এটা একটা আলাদা করে পজিশন থাকে। আচ্ছা, আরেকটা কি হতে পারে যে আপনার পজিশনের মধ্যে অ্যানালিস্ট নামটাই নাই, আপনার যে ডেজিগনেশন সেটার মধ্যে অ্যানালিস্ট নাই, কিন্তু আপনি ওই ডিপার্টমেন্টে থেকেও আসলে কিছু অ্যানালিস্টরা কাজ করতে পারেন, যেটা আসলে আপনার পজিশনটাকে আরেকটু বেটার করবে। সো ওইটাই আমি ওই যে এইচআর এর এক্সাম্পলটা দিয়ে বলেছিলাম যে ইভেন এটা আপনার যদি মেইন টাস্ক নাও হয়, এটা যদি আপনি করেন তাহলে জিনিসটা আপনাকে বেটার একটা পজিশনে নিয়ে যাবে। সো থ্যাংক মেইন ইউ। ফোকাস এগেইন কিন্তু আমাদের মেইন অ্যানালিস্ট পজিশন গুলাই, ওকে, ডেজিগনেটেড পুরো পজিশনটা থাকছে। থ্যাংক ইউ আপু। ইউ থ্যাংক ওয়েলকাম। ইউ। জি। অ্যান্ড আরো কিছু কোশ্চেন, সেটা হচ্ছে যে এই এই ফিল্ডের জবগুলি কি ম্যাক্সিমামই আপনার ইন হাউস নাকি রিমোট জব? রিমোট আসলে আপনি ইউএসএ তে আছেন কিনা আমি জানি না, তবে আমি ইউএসএ। ইউএসএ তে আছি, আমি নিউ জি। ইয়র্কে থাকি। আচ্ছা, তো এখন কিন্তু আপনি বুঝতে পারছেন ট্রেন্ডটা কিন্তু রিমোট থেকে একটু একটু সরে আসছে, রাইট? এখন কিন্তু মানুষ চাচ্ছে না ফুললি রিমোট, কেউ আসলে অফার করছে না, একদম অনেস্টলি বুঝতে বলছি, পারছি। হাইব্রিড চাচ্ছে আর অন সাইটে চাচ্ছে। সো আসলে ফুল রিমোট কিছু ওই যে ফ্রিল্যান্সিং টাইপের কিছু আছে, প্রজেক্ট বেস কিছু কাজ, বা কিছু স্টার্ট আপরা হয়তো কিছু পজিশন রিমোটে রাখছে, কিন্তু 100% রিমোট খুব কম পাওয়া যায় ইদানিং। বুঝতে পেরেছি, বুঝতে জি, পেরেছি। এই থ্যাংক জন্য ইউ আপু, আপনাদের আমার আর কোশ্চেন নেই। আচ্ছা, আপনি শেষ করতে ওকে, পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আপনারা যেই যেই স্টেটে আছেন, আপনারা যদি ওই মার্কেটিং পজিশনে মানে মার্কেটিং ফেজে যাই, তখন হচ্ছে ওদেরকে বলবেন ওই স্টেট রিলেটেড যত জব আছে সেগুলো যেন আপনাদেরকে বেশি ইয়ে করে। আহ, আরেকটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে ক্লাসের ডেটটা যদি মানে কি বারে হবে সেটা যদি একদম ফিক্সড হয়, সেক্ষেত্রে হচ্ছে মানে ফর এক্সাম্পল আমি একটা কাজ করি, হুম, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ওইভাবে ম্যানেজ করতে হবে। আগে রাইট রাইট। হঠাৎ করে বললে আমাকে ওই দিনের টাইমটা হুম। করবে না। আচ্ছা, একজন বোধহয় বললেন যে থার্সডেতে তার জন্য সুবিধা হয়। আপনার কি কোনো প্রেফারেন্স, এরকম কোনো ডে কি আছে? তাহলে আমি একটু নোট ডাউন করে রাখতে পারতাম জিনিসটা। কনফারেন্স দেখা গেল যে মানে সবার যদি ব্যক্তিগত প্রবলেম থাকে, এটা তো চলে রিসলভ করা সম্ভব না। না। ম্যাক্সিমাম একটা, যদি ম্যাক্সিমাম মানুষ যেই বারে ফ্রি থাকবে হুম। সেটাকে ম্যানেজ করবো, রাইট? কারণ আমার জন্য তো ম্যাক্সিমাম মানুষ তো এটা স্যাক্রিফাইস করবে না। না না, জি জি, সেটাই। তো তো ওই জন্যই আপনার প্রেফারেন্সটা জানতে চাচ্ছিলাম, মানে একজন বোধহয় বললেন থার্সডেতে একটু আর্লি হলে ভালো হয়। আপনার কোনো প্রেফারেন্স বা এরকম কোনো দিন কি আছে? যে ফ্রাইডে ইজ ফাইন ফর মি, ফ্রাইডে, ওকে। টুইসডে ইজ ফাইন, টুইসডে ইজ ফাইন। ওকে। আর ইউজুয়ালি উইকেন্ডে দেয়া হয় না, কারণ উইকেন্ডে তো সবার ফ্যামিলি টাইম থাকে, এর জন্য উইকেন্ডে আর দেওয়া হয় না। আচ্ছা, ওইটাই যে ফাইনালাইজ করা হবে, হ্যাঁ, ডে অ্যান্ড টাইম, ওইটা হচ্ছে কি ট্রান্সপোর্টের থেকে আপনাদেরকে ফাইনালি বলে দেওয়া হবে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম আপু, আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। ছিল। জি। আপনি যে আমাদেরকে প্রজেক্ট দিবেন, আমাদের কোর্স শেষ করার পরে যে আমাদেরকে প্রজেক্ট করতে দিবেন বলছেন, যে 5টা মডিউলের জন্য 5টা
প্রজেক্ট থাকবে? এটা কি একদম কোর্সের শেষে থাকবে, নাকি ধরেন আপনি একটা না, মডিউল শেষ করছেন রাইট, তারপরে আমাদেরকে প্রজেক্ট করতে দিবেন এরকম? জি জি জি, ওইটাই। মডিউলে শেষ করার ওই সময় দিব, কারণ আদারওয়াইজ 5টা প্রজেক্ট তো একসাথে করা পসিবল না, আর রেলিভেন্ট হবেও না জিনিসটা। ধরেন সিকুয়েল করলেন, সিকুয়েলের প্রজেক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সিকুয়েল মডিউল দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে করে জি। ওই নলেজটা আপনাদের মাথায় থাকে, আপনারা তখন জিনিসটা সলভও করতে পারেন, তাই না? আসলে একবারে পুরোটা করতে গেলে না আসলে সমস্যা হয়। যেমন আমি এর আগে একটা কোর্স করছিলাম, হুম, কিউএনএ কোর্স করছিলাম। হ্যাঁ, তো ওইটাতে হচ্ছে যে সেম ছিল, মানে 4 মাসের কোর্সটা ছিল, কিন্তু হুম, তারপরে হচ্ছে যে সব কিছু একসাথে ওরা হচ্ছে যে একটা প্রজেক্ট দিছে। প্রজেক্টের টাইমও ছিল অনেক, ধরেন যে 1 মাস 1.5 মাসের মতো টাইম দিছিল, কিন্তু আলটিমেটলি আসলে মানে হয় না, 30% মানুষও প্রজেক্ট করতে পারে নাই। কারণ আপনি 3-4 মাস আগে যেইটা করছেন হুম, ওইটা এখন আসলে হয় করতে না, গেলে মানে হুম হয় না, হুম ঠিক হুম, আছে? কারণ আমরা তো কেউ এক্সপার্ট না, বা ওই প্র্যাকটিসটা তো থাকে না। কারণ আপনি রাইট, ফার্স্ট মান্থে যেটা শিখাইছেন 3 মাস পরে কিন্তু ওই জিনিসটা অত না, থাকে না। ওভাবে হ্যাঁ, করে থাকে না মাথায়, হ্যাঁ। স্বাভাবিক তো ব্যাপার। সাথে সাথে প্রজেক্টটা করলে যেটা হয়, লিস্ট মানে আপনার প্রজেক্টটাতে গো থ্রু করলে হয়তো আপনি মনে করতে পারবেন, বা লিস্ট আপনি আপনার রেজিউমি বিল্ডে হেল্প হবে। সো ওইটা আর কি আমার কোশ্চেন ছিল। তাহলে আর হ্যাঁ, আপনাদের যেই প্রজেক্টের জন্য যে টাইমটা দিবেন ওইটা কতদিন থাকবে টাইম, মানে এটা কি আমি প্রজেক্ট ইউজুয়ালি কত বড় হবে ওইটার উপর ডিপেন্ড হবে, না, নাকি হ্যাঁ, ওটার উপর কোনো ডিপেন্ড টাইম আছে? করে। কিন্তু আবার একটা এস্টিমেশন থাকে কি, আমি ফার্স্ট ব্যাচ, একদম আমার ফার্স্ট ব্যাচ, ওদের যত সময় লাগছিল আমি সেখান থেকে কিছু প্লাস মাইনাস করি। একজন আমাকে বললেন যে এক বসায় বসলে 5 ঘন্টা লাগে। সো আমি ওভাবে করে চিন্তা করলাম যে তাহলে তো 2 উইকস ইজ গুড ইনাফ। তো আরেক ব্যাচ আবার বললো 2 উইকসে হচ্ছে না, 3 উইকস লাগবে। তো আমি তখন একটু এক্সটেন্ড করলাম, বাট 3 উইকসের থেকে বেশি আসলে লাগে না, কারণ আহ, বেশি এক্সটেন্ড করলে আসলে করা হয় না জিনিসটা। হ্যাঁ, তো থ্রি বুঝতে উইকস 2 to পারছি। 3 উইকস। তবে আরেকটা ভালো জিনিস হচ্ছে কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকে, যে ধরেন আপনি আহ, মোটামুটি কমপ্লিট করলেন প্রজেক্ট, 90% কমপ্লিট, কিন্তু 10% করা হয়নি, ওই সময় সময় পাননি। সো এন্ড অফ দ্য কোর্স যখন ওই যে 1 মাস মার্কেটিং ওরা রেজুমে বিল্ড করে, ওই টাইমে আপনি ওই 10% করবেন, কিন্তু ওই সময় 90% রেখে দেওয়া যাবে না। 90% আমাকে আগেই বুঝতে দেখাতে পারছি, হবে, হ্যাঁ, 10% ডেডলাইন। যদি খালি থাকে আপনারা ওইটা হেল্প করবেন হ্যাঁ, বা কমপ্লিট কিছু করতে। ইমপ্রুভমেন্ট, কিছু আপনি চাইলেন যে একটু এক্সটেন্ড করতে, আর একটু যাতে প্রজেক্টটা সুন্দর হয়, হ্যাঁ, ওই কাজগুলো আপনারা করতে পারবেন, কিন্তু মেইন কাজটা আগে আমি ডেডলাইন ফিক্স করে দিব, ওই সময় দিতে হবে। আচ্ছা, আর ইন দ্য মিন টাইম ধরেন আপনি 2 উইকস এর আমাদেরকে প্রজেক্টের জন্য টাইম দিলেন, ওই 2 উইকসে কি আমরা ক্লাস তো হবে, তাহলে জি আমাদের ওই জি টু জি, উইকসে কি ক্লাস হবে? আমাদের কি প্রজেক্টের জন্য আপনি হেল্প নতুন, করবেন, নাকি নেক্সট নতুন, মডিউলে আপনি জি। নেক্সট মডিউল ধরেন শুরুর দিকে ক্লাস তো অত হেভি হয় না, সো ওইগুলা চলতে থাকবে, প্লাস আমি ½ আওয়ার একদম ডেডিকেটেড রাখি ওই প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে। সো সবাই যদি ধরেন একটু প্রোগ্রেসও করে, 1 স্টেপ 2 স্টেপ করলো, ওটাও আমাকে দেখায়। বা কেউ যদি কোথাও হেল্প লাগে, কোথাও গিয়ে স্টাক হয়ে গেছে, ওইটাও যদি আমাকে দেখায়, আমি এটা হেল্প করতে পারি। এগেইন আমি যেটা বলি আপনাদের সব সময়, যে আমি কিন্তু মানে টিচার হিসেবে না, আপনাদের মেন্টর হিসেবে আছি। সো প্রজেক্টটা আমাদের সবার একই গোল, আমিও চাই আপনারা ভালো একটা প্রজেক্ট করেন। সো আপনারা যদি কোথাও আটকে যান, প্লিজ আমাকে বলেন, আমি হেল্প করবো আপনাদের। ওকে, জি জি, বুঝতে পারছি। জি আমার আর এছাড়া কোনো কোশ্চেন নাই। আমি আমি দেখছি আপনি হচ্ছে পাইথন এন্ড এসকিউএল এগুলা বেসিক্যালি আমাদের এগুলা টুলস থাকবে। জি জি, এসকিউএল এর কথা বলছেন, রাইট? রাইট, আচ্ছা। আর আমার প্রেফারেবল ডে আসলে আমারও মানডেতে একটু প্রবলেম। আমারও মানডেতে কাজ থাকে, পার্ট টাইম হ্যাঁ, যে জবটা করি ওটাতে থাকে। সো এই জন্য আমি কথা বলছিলাম, ওনারা আসলে আমাকে ডেট জানাইতে পারে নাই, এই কারণে আমিও হুম, কনফার্ম করি নাই, আচ্ছা, এনরোল এখনো হই নাই। তো অনেকেই দেখলাম বলতেছে, বাট আমার মনে হয় ফ্রাইডেতে যদি হয় তাহলে আমার জন্য ভালো হবে আর কি। ফ্রাইডে আচ্ছা, ইভিনিং আপনিও 8টা ফ্রাইডে, থেকে ওকে, 10টা যদি এই টাইমটা হয় তাহলে আমার জন্য ভালো হবে। আমি বাকিদেরটা জানি না, বাট আমার মনে আচ্ছা, হয় এটা, কারণ স্যাটারডে তো সবার বন্ধ থাকে। সো মানে 10টা না 11টা পর্যন্ত স্যাটারডে, টাইম দেওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ফ্রাইডে ইজি তো হয় আর আমার কি। জন্য ইজি হয় আসলে, কিন্তু আচ্ছা, আমি কথা বলে দেবো তাহলে, ফ্রাইডেতে তো বেশি আই মানে থিঙ্ক ফ্রাইডেটা মানে সবাই, আমার মনে হয় সবাই ম্যানেজ করতে পারবে। আই থিঙ্ক মানে একটা সুইটেবল টাইম, 8টা উইকেন্ডের থেকে 10। আগের দিন, সো একটু, হ্যাঁ, উইকেন্ডের আগে, হ্যাঁ। রাইট। আমার জন্য আর কি এটা সবচেয়ে বেস্ট টাইম, এছাড়া আসলে মানডেতে মানডেটা আসলে অনেকেই সমস্যা হয়ে যায় ইয়ে আমার। করে, রাইট, সবার কাজের প্রথম দিন, প্রেশার বেশি থাকে, সবকিছু মিলে মানডেটা জি। সবারই প্রবলেম থাকে, জি।
আমি এটা তাহলে কথা বলবো একটু। আপনি একটু হ্যাঁ এটা নিয়ে কথা বলেন, তাহলে আমি আর কি আমার যার সাথে কন্ট্যাক্ট করছিলাম ওরেও তাহলে বলতে পারবো আর কি। আচ্ছা, শিওর। জি আপু, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আপু, আমার একটা কোয়েশ্চেন। জি। ডেটা অ্যানালিটিক্স আর ডেটা সায়েন্সের মধ্যে কোনো আছে? দুইটা কি দুই রকমের ফিল্ড নাকি? আচ্ছা, দুইটাই ডেটা ডোমেইনে। প্রথমে যেটা বললাম, ডেটা সায়েন্স আরেকটু ডিপে গেলে জিনিসটা, হ্যাঁ, ডেটা সায়েন্সে হচ্ছে গিয়ে অনেক মেশিন লার্নিং থাকে আর অনেক হচ্ছে স্ট্যাটিস্টিক্স থাকে। যদিও আমাদের অ্যানালিটিক্সেও স্ট্যাটিস্টিক্সে অনেক কিছু আসবে, কিন্তু ওইটাতে ধরেন আরেকটু ডিপ লেভেলের কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থাকে আর মেশিন লার্নিংটা একটু বেশি থাকে। তবে ওই যে আমরা যেহেতু এই কোর্সের শেষের দিকে তো মেশিন লার্নিং আর এআই পড়াবো, সো ওখানে কিন্তু আমরা ডেটা সায়েন্সের কিছুটা কভার করব, ধরেন 10% হলেও চেষ্টা করব কভার করতে। প্রেডিক্টিভ মডেলিংটা কিভাবে করে, হ্যাঁ, সেগুলা আহ, ভালো কিছু জিনিস, আসলে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস ডেটা সায়েন্সের থেকেই আমি নিব। সো ওইটা আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ছোটখাটো হলে একটা প্রজেক্ট যদি করেন, আমার মনে হয় একটা ভালো পোর্টফোলিওটা ভালো রিচ হয় আর কি। ডেটা সায়েন্সটা আরেকটু মোর টেকনিক্যাল, আরেকটু ডিপে, হ্যাঁ, আচ্ছা জিনিসটা। আচ্ছা নেই ইয়া কোনো কিছু মেমোরাইজ করার মতো তো কিছু নাই। না, আমি সবসময় চাই মেমোরাইজেশন যাতে না থাকে, মোর প্র্যাকটিসটাই আসলে লাগে। যেমন সিকুয়েলের কথা বলি, যে এখানে মেমোরাইজেশন না, কিন্তু যদি যত প্র্যাকটিস করবেন তত আপনার ওই ক্লজ গুলা মনে থাকবে। ইংলিশে আমরা যেরকম কিছু ক্লজ মনে রাখার ব্যাপার থাকে না, ওইরকম কিছু, হয়তো ছোট ছোট দু একটা ওয়ার্ড, কিন্তু ওই প্র্যাকটিস করলে হাতেই চলে আসবে, আপনার কষ্ট করে মেমোরাইজ করতে। সিকুয়েল আলহামদুলিল্লাহ আমার ভালো ইয়ে আছে। আচ্ছা, উইচ হ্যাঁ ইজ ভেরি গুড। সিকুয়েল আমরা হ্যাঁ, করছি। আর আরেকটা কোয়েশ্চেন, সপ্তাহে কি একটা ক্লাস হবে নাকি? একটা জি। একটা। আচ্ছা আমি আমার ক্লাসে যে হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক মানে হচ্ছে ছোট ছোট 2 থেকে 3টা কোয়েশ্চেন দিই, যাতে করে পুরো উইকে একটু হলেও আর কি ওটাতে টাচ থাকে আপনাদের। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আপু, আমরা জি। যে সফটওয়্যারটা ইউজ করব ওইগুলো কি সেট করতে we will have help, or are we gonna have some sort of videos or something to follow? আমি দিয়ে দিব প্রত্যেকটার ইনস্টলেশন বা কোনো ধরনের সেট আপ, কোনো এনভায়রনমেন্ট সেট করা যায় কিছু থাকে, আমি রেলিভেন্ট সব ভিডিও দিয়ে দিব। আর আমরা চেষ্টা করি সবগুলো ফ্রি, মানে পেইড লাইসেন্স যাতে না হয় এরকম জি সফটওয়্যার গুলা করতে, কারণ খামাখা টাকা দিয়ে তো সফটওয়্যার কিনে জি দরকার নেই। সো হ্যাঁ, ফ্রি এর মধ্যে অনেক ভালো ভালো আছে, যেমন ট্যাবলোর, এটাই তো ফ্রি ভার্সনটাই আমি ইউজ করি। এটা দিয়ে মোরালেস সবই করা যায়। তো এইগুলাই আপনাদেরকে তাহলে দিব, আলাদা করে কোনো কিছু আর দরকার হবে না। পারফেক্ট, থ্যাংক ইউ। তো যারা যারা এনরোল হয়েছেন, প্লিজ ওই ল্যাপটপে যদি ক্লাসটা করা যায় খুব ভালো হয়, হ্যাঁ, ফোনে বা ট্যাবলেট ঠিক আছে বা আইপ্যাড ঠিক আছে, ফোনে আসলে খুব একটা হয় না। যদি কাজে থাকেন তখন একরকম, কিন্তু আসলে ক্লাসে চাচ্ছি তো একটু পার্টিসিপেশন, সবাই একটু প্র্যাকটিস করবে, আমি যা করব আপনারাও তা করবেন এরকম। এই জন্য আমি আসলে সেট আপটা চাচ্ছিলাম একটু, একটা প্রপার সেট আপ যেতে হয়, একটু ল্যাপটপ বা কোনো একটা মেশিনের সামনে থেকে যদি করেন খুব ভালো হয়। আপু একটা কোয়েশ্চেন আছে। ওয়ান্স আমরা যখন ওই যে সফটওয়্যার গুলো ডাউনলোড করব, ওটার জন্য কি ক্যাপাসিটিটা কি ভালো ল্যাপটপ থাকা উচিত? উম, ভালো লাইক ল্যাপটপ আই মানে কি? কোর হ্যাঁ, 7 or something. র্যাম যদি মোটামুটি 8 থাকে তাহলেই চলবে, আসলে এর থেকে বেশি RAM. লাগবে না। 8, এখন তো অনেকের মনে হয় 16ও থাকে, আমি 16 আশা করি না, 8 ইজ গুড ইনাফ আসলে। আর পাইথন তো আমরা পুরাই ক্লাউডে করব, সো গুগলের এনভায়রনমেন্ট, আমাদের নিজেদের ল্যাপটপে কিছু করতে হবে না, সো ওই চিন্তা লাগবে না। ট্যাবলেটে যা একটু বেশি রিসোর্স লাগে, বাট সেটাও আসলে 8 GB ইজ গুড এনাফ। ওকে, থ্যাংক ইউ আপু। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাস অ্যাটেন্ড করার জন্য বা ডিসকাশন অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ। সি ইউ ইন মাই ক্লাস।
সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, ওকে, আপনিও ভালো আসসালামু থাকবেন। আলাইকুম, থ্যাংক ইউ। জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you to everybody. Assalamu alaikum, Apu. ওয়ালাইকুম আসসালাম।